ভয় ভয় বাড়িটার দিকে একবার তাকায় যদু। যদু মিত্তির এমনিতে ভীত নয়, কিন্তু ওই গানের সুরটা কি যেন একটা আছে ওতে। ঠিক আর পাঁচটা গানের মতন ওটা নয়, শুনলেই কেমন গা শিরশির করে ওঠে। উত্তরের প্রকাণ্ড গড়াত দেওয়া জানলাগুলো খোলা, বাড়িটাকে ঘিরে গায়ে হাজারো গল্প চলে। যদু অবশ্য সেসবে বিশ্বাস করে না। একবার গিয়ে দেখলে কেমন হয়, বোঝা যাবে যে গল্পগুলো কতটা সত্যি আর কতটা গুজব। অদম্য একটা কৌতূহল জাগার দিয়ে ওঠে যদুর মনে। পায়ে পায়ে জানলার কাছে এগিয়ে যায় ও। এখন কেমন চাপা কান্নার মতন শোনাচ্ছে গানটা। ঢোক গেলে যদু, তারপর নিঃশব্দে গড়াদের ধার বেয়ে চোখ রাখে ভেতরে। তার চোখ আটকে যায়, দৃষ্টি নড়ে না। মিটমিটে কতগুলো প্রদীপ জ্বলছে ঘরের কোনায়। সেই ছায়া ছায়া হলদেটে আলোয় যদু দেখে জনা দশেক মহিলা এক বৃদ্ধাকে ঘিরে গোল হয়ে বসেছে। লম্বা ঘোমটায় তাদের মুখ ঢাকা, আর ঘোমটার আড়াল থেকেই ওরা গোঙানির সুরে গাইছে ওই অদ্ভুত গানটা। যদুর হৃদস্পন্দন বেড়ে ওঠে, কানের পাশ বেয়ে শিরশিরে একটা অনুভূতি হয়। মাঝখানে বসা বৃদ্ধার শরীর দুলে দুলে ওঠে হঠাৎ। চোখ শুরু করে তাকায় যদু। কিসে যেন একটা খটকা লাগে। অসম্ভব কালো বৃদ্ধার গায়ের চামড়া, ভয়ানক রকম কোঁচকানো, কয়েকখানি খাপছাড়া চুলের গোছা শুধু মুখের ওপর নেমেছে। সব মিলে ওই চেহারা মোটেই সুদৃশ্য নয়। বৃদ্ধা তুলুনি ক্রমশ বাড়ে, ক্রমশই আরো বেড়ে ওঠে। একসময় যদুর বড় অস্বাভাবিক ঠেকে ব্যাপারটা, যেন কেউ একটা আছে ওর শরীরের ভেতর, ঝাঁকুনি দিয়ে বেরিয়ে আসতে চাইছে। গানটা যদুর ভীষণ ভয়ানক লাগে এখন। ও টের পায় এখন সরে পড়া উচিত, কিন্তু পা জোড়া যেন জমে গেছে ওর। আর ঠিক তখনই আচমকা সেই বৃদ্ধা ঘাড় কাত করে তাকায় যদুর দিকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ওর দিকেই। শিউরে ওঠে যদু। এতটা দূর থেকেও বৃদ্ধা ওই কুতকুতে চোখের স্থির চাহনি ওকেই দেখছে। এতক্ষণের খটকাটা এবার স্পষ্ট বুঝতে পারে যদু। ঘাড়ের লোমগুলো দাঁড়িয়ে ওঠে ওর। বৃদ্ধার চোখের ভেতরটায় কিচ্ছু নেই, না কিচ্ছু না। সম্পূর্ণ কালো ওই চোখ জোড়া, যেন চোখ নয়, কুপকুপে একদলা তরল অন্ধকার। যদু ঠায় তাকিয়ে থাকে, ইচ্ছা সত্ত্বেও ও দৃষ্টি সরাতে পারে না। অজানা এক অদ্ভুত মায়া বলে ওকে যেন বেঁধে ফেলেছে কেউ। চার হাত পায়ে উবু হয়ে বৃদ্ধা এগিয়ে আসে জানলার দিকে। বিশ্রী কর্কশ গলায় টেনে টেনে বলে, কিরে, আমার যে তেষ্টা পেয়েছে, দে রক্ত দে। রক্ত ছাড়া যে তেষ্টা মেটে নে, দে দে রক্ত, রক্ত দে। আতঙ্কে হিম হয়ে যায় যদু। বৃদ্ধা ঠিক ওর মুখোমুখি গড়াদের উল্টো দিকে উবু হয়ে বসে। ফের ওই রক্ত জল করা গলায় রক্ত চায় বৃদ্ধা। দিবি নে? হ্যাঁ, দে দে রক্ত দে। কতদিন আমার তেষ্টা মেটে না, দে 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 দে। নমস্কার, স্কেয়ার অ্যালার্টের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত। গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চারের পর আমরা আবার ফিরেছি একটি গ্রাম বাংলার ভয়ের গল্প নিয়ে। আজকের গল্প নবীন লেখক মৃন্ময় দেবনাথের কলমে। হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, নিশিপুরের পোড়ো বাড়ি। বন্ধুরা, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমরা 2000 সাবস্ক্রাইবারের কাছে চলে এসেছি। 2000, হ্যাঁ, সংখ্যাটা অনেকের কাছে ছোট হলেও আমাদের কাছে এর গুরুত্ব অনেকটাই। এই যে আপনারা আমাদের সাথে জুড়েছেন, আমাদের গল্পগুলো শুনছেন, কমেন্ট করছেন, এটুকুই আমাদের চলার পথকে আরো দৃঢ় করে। আমাদের গল্প আপনাদের ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন
লাইক করুন, কমেন্ট করুন, তাহলে আমরা আরও 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 অনেক বেশি উৎসাহিত হই। আর সবসময় নতুন বন্ধুদের বলি, সাবস্ক্রাইব করার পাশাপাশি প্লিজ বেল আইকনটা প্রেস করবেন, যাতে গল্প এলে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছয়। আর একটা জিজ্ঞাসা, কেমন লাগছে আমাদের পরিবেশনা? আপনাদের ভালো লাগা খারাপ লাগা সমস্তই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আবারও বলছি, সাথে নতুন নতুন গল্প পেতে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেল স্কেয়ার অ্যালার্ট অফিসিয়ালকে। আর ভবিষ্যতে আপনারা কোন ধরনের গল্প শুনতে চান, আপনাদের জীবনের কোনো ভয়ের ঘটনা থাকলে অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে। আপনাদের সাজেশন আমাদের একান্তই দরকারি। তাহলে শুনে নিন আমাদের আজকের নিবেদন, মৃন্ময় দেবনাথের কলমে গ্রাম বাংলার হাড় হিম করা ভয়ের গল্প, নিশিপুরের পোড়ো বাড়ি। তোর কথায় ভুল নেই অরুণ, কিন্তু সব বন্ধু একরকম হয় না। কথাখানা বলেই সুদীপদা একরকম অর্থপূর্ণ দৃষ্টিতে চাইল আমার দিকে। আমি এতক্ষণ আমার স্কুল জীবনের একটা ঘটনা বলছিলাম, কিভাবে আমরা বন্ধুরা মিলে একবার ঘুরতে গিয়ে জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেছিলাম। তারপর সারা রাত ধরে কিভাবে একজন আরেকজনকে খুঁজে খুঁজে ওখান থেকে বেরিয়ে এলাম, এইসবই। একটু অবাক হয়েই বললাম, মানে? কথা বলে না যে বন্ধু বন্ধুর জন্য যেমন প্রাণ দিতে পারে তেমন প্রাণ নিতেও পারে। কথাটা আসলে মিথ্যে নয়, বুঝলি? কি হেঁয়ালি করছো বলো তো? আরে ভালো করে খুলে বলোই না। সুদীপদার মুখখানা কেমন গম্ভীর হয়ে এলো। বৃষ্টিটাও বেশ বেড়েছে, মাঝে মধ্যেই চারপাশ কাঁপিয়ে বৃষ্টির শব্দে বাজ পড়ছে। সুদীপদার বাড়ি এখান থেকে বেশি দূরে নয়। ব্যাচেলার মানুষ, প্রায় সন্ধ্যাতেই চলে আসে আমার এখানে। গল্প আড্ডা খাওয়া দাওয়া বেশ চলে। তা আজ প্রায় হপ্তা দুয়েক পরে সুদীপদা এলো। শুনেছিলাম বন্ধু বান্ধব নিয়ে কোথায় যেন একটা বেড়াতে গিয়েছিল গত মাসে, কিন্তু ঘুরে টুরে এসে তো মানুষের মন মেজাজ ফুরফুরে থাকবার কথা। লোকটা হঠাৎ এই সব বলছে কেন? এমার্জেন্সিটা এর মধ্যেই চার্জ ফুরিয়ে হলদে হয়ে এসেছিল। সেই বিকেল থেকেই লোডশেডিং। ওটা নিভিয়ে আমি এবারে একখানা মোমবাতি জ্বাললাম। এই ভালো কথা সুদীপদা, তোমার ট্যুর কেমন হলো? কিছু বললে না তো। কোথায় যেন গিয়েছিলে, জায়গাটা? ট্যুর নয় রে, একরকম অ্যাডভেঞ্চারের ইচ্ছে ছিল আমাদের, কিন্তু সে আর হলো কই। কেন? মোমবাতির লম্বা ছায়ায় দেওয়ালে সুদীপদার অবয়বটা দুলে দুলে উঠছে। আমি সোজা হয়ে বসলাম। সুদীপদা একটু দম নিয়ে বলতে শুরু করলো। জায়গাটায় নিয়ে গেছিল আমাদের অনিমেষ, আমাদের ক্লাবের মেম্বার, চিনিস বোধ হয়। হ্যাঁ, তা ওই ক্লাব থেকে 5 জন বন্ধু মিলে গিয়েছিলাম। ঘন্টা 4 ট্রেন জার্নি করে একটা জরাজীর্ণ নির্জন স্টেশনে গিয়ে আমরা যখন নামলাম, তখন শেষ বিকেলের মরা আলোয় খাঁ খাঁ করছে জায়গাটা। আশেপাশে খোঁজেও স্টেশনের নামটাম কোথাও চোখে পড়ল না। নিশিপুর গ্রামখানা রিক্সায় ওখান থেকে আরও প্রায় আধ ঘন্টার পথ। ছোট নিরিবিলি সাধারণ পাড়াগা। ভাবছিস হয়তো যে দেশে এত জায়গা থাকতে শুধু শুধু অত দূরে একটা বস্তা বাঁচা গ্রামেই কেন আমরা বেড়াতে গেলাম, তাই না? কারণখানা তবে বলি শোন। অনিমেষের দুঃসম্পর্কের এক পিসির বিয়ে হয়েছিল সেই গ্রামে, বহুকাল আগে। ছোটবেলায় সেই পিসির মুখে ওই গ্রামের অনেক গল্প শুনেছে অনিমেষ। এই গ্রামে নাকি মরা মানুষেরা ফিরে আসতে পারে, অন্ধকারে তাদের দেখা যায়, এই সমস্ত অনেক কিছু। কাজে গ্রামটার ব্যাপারে একটা কৌতূহল ছোটবেলা থেকেই ছিল। সেই ছোটবেলার গল্পে বিশ্বাস করে তোমরা চলে গেলে? সবটা শোন আগে। একটু যেন বিরক্ত হয় সুদীপটা। ফের বলে, পিসেমশাই মারা যাওয়ার পর থেকেই সেই পিসিমা এতদিন তার বাপের বাড়িতে ভাইয়ের কাছেই থাকছিলেন। তা মাস 3 হলো তিনিও দেহ রেখেছেন। শ্রাদ্ধ শান্তি মিটে গেলে পর বৃদ্ধার সেকেলে টিনের আধ ভাঙার তরঙ্গটা যখন খোলা হলো, তখন এই গ্রাম সম্পর্কে আমাদের ছেলেবেলার ভুলে যাওয়া কৌতূহলখানা ফের জাগার দিয়ে উঠল। তরঙ্গটা বৃদ্ধার খুব যত্নের ছিল, কাউকে ধরতে দিতেন না।
ঘরের পুরনো কাঠের উঁচু আলমারির উপর তুলে রাখা হতো সারাক্ষণ। আমারই কিছু দামি জিনিস ছিল না ওতে, কয়েকটা ছেঁড়া কাঁথা, শাড়ি টাড়ি গোছের কিছু, আর ওই পুরনো হলদে হয়ে যাওয়া একতরা কাগজ। আর এই কাগজগুলোই আমাদের ওই গ্রামে নিয়ে যাওয়ার কারণ। কি রকম? তবে আমরা তো পড়িনি ওগুলো, তবে অনিমেষের মুখে যতদূর শুনেছিলাম তাতে বেশ অদ্ভুত লেগেছিল। অনেকটা ডায়েরি লেখার মতো করে পিসিমার নিজের হাতে লেখা কতগুলো ঘটনা, বলতে গেলে অদ্ভুতরও সব ঘটনা, তার সদ্য বিয়ে হওয়ার ঠিক পরের সময়কার। যেমন ওই গ্রামে নাকি কতগুলো রীতি রেওয়াজ আছে যা সবাইকে মেনে চলতে হয়। যেমন ভর সন্ধ্যায় আর কাক ভোরে কারোর বাইরে বেরোনো বারণ, আর যদি কেউ বাইরে থাকে তারাও ওই সময়টা বাড়ি ঢোকে না। তারপর যেমন ধরো খোলা উঠোনে লঙ্কা গাছ পুঁতে রাখা, ঘরের চৌকাঠে রং দিয়ে চোখ আঁকা, এরকম আরো আরো অনেক খুঁটিনাটি সব আচার আচরণ নাকি মানে ওই গায়ের লোকেরা। কিন্তু এসবের চেয়েও যা আমাদের সবচেয়ে বেশি অবাক করেছিল সেটা একখানা বাড়ির বর্ণনা। ওই জায়গার বিবরণটা কাগজে টুকে এনে আমাদের দেখিয়েছিল অনিমেষ। পিসিমা লিখেছিলেন, ওই বাড়িটা নিয়ে সবার মনে ভয়, কিন্তু কেউ মুখ খোলে না। সুমিত্রার মায়ের কাছে শুনেছি বাড়িটার নাম নাকি শান্তিনীর। একদল অদ্ভুত মহিলা থাকে ওখানে, কালো কাপড় পরে সর্বক্ষণ ঘোমটায় মুখ ঢেকে রাখে। ওরা মনে হয় কাপালিক গোছের কেউ। মাঝে মাঝে অনেক রাতে ওরা চিৎকার করে চেরা গলায় গান করে। এখানে আসার পরের দিনই শুনেছিলাম, তখন বুঝিনি, গা শিউরে ওঠে ওই গানের সুরে। সুমিত্রার বাবা নাকি বলে ওখানে কোনো সাধনা করে ওরা। গ্রামে কানাঘুষো শোনা যায়, ওই মহিলাগুলো মৃত মানুষদের সাথে কথা বলে, এমনকি মাঝে মাঝে ওদের এই দুনিয়াতে ডেকেও আনে। সেই জন্যই তো গ্রামে এত সাবধানতা। দিনু ভট্টাচার্যের মন্ত্র পড়া রং দিয়ে কাল আমার ঘরের চৌকাঠেও চোখ এঁকেছি। এই চোখ নাকি মরা মানুষদের দিকে নজর রাখে। ভাবতে পারছিস এতগুলো বছর আগে বৃদ্ধা এইসব লিখে রেখেছেন। কিন্তু প্রশ্ন হলো, এসব আদৌ কি সত্যি না নিছক ওনার কল্পনা? ঘটনাগুলো সত্যি হওয়া যতটা না অদ্ভুত, মিথ্যে হওয়া ঠিক ততটাই। কারণ উনি অকারণে নিজের শ্বশুরবাড়ির গ্রাম সম্পর্কে এরকম আজগুমি কথা লিখতে যাবেন কেন, তাই না? যতটা জানি দূর দূরান্ত অবধি অনিমেষের পিসিমার কোনো মানসিক রোগ ব্যাধিও ছিল না। তাই ক্লাবে বসে একদিন এই সমস্তই অনিমেষ খুলে বলছিল আমাদের। আপত্তি তুল্য পবিত্র। আরে ধুর, যত সব বোগাস কথা। সময় কাটানোর জন্য কোনো ইংরেজি নভেল থেকে পিসিমা টুকছিলেন বোধহয় ওইসব। মানে গল্পে গল্পে পিসিমা এসব আমাদের আগেও বলতেন। তখন নেহাতি আমরা ছোট, তাই বুঝতে পারিনি। কিন্তু এখন টের পাচ্ছি পিসিমা আমাদের যা যা বলতেন তার সবটা হয়তো গল্প ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরলাম না হয় লেখাগুলো সব সত্যি। তাহলে ওই একদল মানুষ, তাদের ওই সব কীর্তিকলাপ, এগুলো আর কেউ জানে না কেন? এমন তো না যে গ্রামটা সভ্যতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। দেখ দেখ, যদি সত্যি ওরকম কিছু ঘটে থাকতো, বাইরের আর কেউ কি জানতো না? অন্তত তোর পিসির ফ্যামিলি তো জানতোই, কিন্তু কোনোদিন শুনেছিস ওদের মুখে? কত গ্রামেই তো এরকম কত অদ্ভুত রিচুয়াল হয়, কত শত উদ্ভট নিয়মকানুন থাকে, তার সব কি আর আমরা জানি? পবিত্র ও করে হেসে উঠল। এটা এটা একটা যুক্তি হলো ভাই? সব কিছুর ব্যাখ্যা যুক্তি দিয়ে হয় না ভায়া। আর অনিমেষ আরো কিছু একটা বলতেই যাচ্ছিল, রাতুল বাধা দিল। এইসব ক্লাব ঘরে বসে হাজার একটা যুক্তি দিলেও কিন্তু কিছু মীমাংসা হবে না। তার চেয়ে বরং চল না ঘুরে আসি জায়গাটা থেকে। এদিকে ঘোরাও হবে, আবার ওই সব সত্য কিনা সেসব যাচাই করেও দেখা যাবে। কি বলিস অনিমেষ? প্রস্তাবটা আমারও বেশ মনে ধরলো। জানিসই তো কিরকম হুজুগে লোক আমরা। নিমেষের মধ্যে দেখা গেল সবাই এক পায়ে খাড়া। ভাই বেশ একটা অ্যাডভেঞ্চার হবে কিন্তু। হ্যাঁ, এই তবেই আমাদের থাকা খাওয়া সে আমি ম্যানেজ করে নেব। কবে যাবি বল? এই তো, আর কি চাই, সামনের সপ্তাহতেই তাহলে চল নাকি? আমাদের 5 জনের মধ্যে মুকুন্দ একটু ভীতু গোছের। ঘুরতে যাওয়া হবে শুনে একদিকে যেমন উত্তেজিত, অন্যদিকে তেমন একটু যেন আশঙ্কিত বটে। আচ্ছা, পিসিমা যা যা লিখেছেন সেগুলো যদি সত্যি হয়, মানে যদি এখনো ওখানে মরা মানুষদের দেখা যায়, তাহলে? হ্যাঁ, তো খারাপ কি?
মুকুন্দর পিঠে একখানা মস্ত চাপড় মেরে পবিত্র বলল, আরে আমরাও নয় একটু দেখলাম তেনাদের, সচরাচর তো জ্যান্ত মরা মানুষ আর চোখে পড়ে না। গাছপালা ঘেরা ছায়া ছায়া নির্জন নিস্তব্ধ একটা পরিবেশ গোটা গ্রাম জুড়ে। বাড়িঘর কম, রাস্তাঘাটে লোকজনও তেমন চোখে পড়ল না। গ্রামটার নিজস্ব একটা অন্যরকম অনুভূতি আছে, বুঝলি? ঠিক বলে বোঝানোর মতো নয়। যতদিন ছিলাম সবসময় মনে হতো আড়ালে অগোচরে অদৃশ্য কারা যেন ফিসফিসিয়ে কথা বলছে। আলগোছি শুকনো পাতা মারিয়ে হেঁটে চলে যাচ্ছে কারা যেন। ঘাড় ঘুরিয়ে তাকালে তাদের আর দেখা যায় না। পরন্ত বিকেলের মরা আলোয় গ্রামের পরতে পরতে যেন রহস্য দানা বাঁধে। সন্ধ্যার অন্ধকার বেয়ে উঁকি মারে আতঙ্ক। নিশুতি রাতে প্যাঁচার ডাক কিংবা নির্জন অন্ধকারে মিহি বাতাসও মনে হয় ভয় নিয়ে আসে। যাকে তা যা বলছিলাম, একে পিসির গ্রাম, তার উপর ব্যবসার সূত্রে গাঁয়ের প্রহ্লাদ ঘোষের সঙ্গে অনিমেষের বেশ ভালো পরিচিতি ছিল। আমরা সোজা সেই ভদ্রলোকের বাড়িতে গিয়ে উঠলাম। উনি নিজে বাড়ি ছিলেন না তখন। চাকর দীননাথ আমাদের ঘরটা সব দেখিয়ে দিল। ভদ্রলোকের বাড়িটা বেশ বড়, চৌকো উঠোন ঘিরে 7-8খানা ঘর। কুয়োতলার গায়ে একটা মস্ত লিচু গাছ। এত বড় বাড়িতে প্রহ্লাদবাবু একা থাকেন। ততক্ষণে সন্ধ্যা হয়ে এসেছে। হাত মুখ ধুয়ে আমরা ঘরে এসে বসলাম। দীননাথ জল খাবারের ব্যবস্থা করতে চলে গেল। এখানে তোর পিসিমার বাড়িটা কোন দিকে রে? জানলায় দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্যমনস্ক গলায় জিজ্ঞাসা করলো রাতুল, ও এখন আর কেউ থাকে না ওখানে? কে থাকবে? পিসির ছেলে বলে নেই। পিসে মারা যাওয়ার পরই এখানকার পাট শুকিয়ে ভাইয়ের কাছে উঠে গিয়েছিল। শুনেছি ভিটে মাটি জমি জমা যেটুকু ছিল তা সবই প্রহ্লাদবাবুই কিনে নিয়েছিলেন তখন। পবিত্র বিছানায় গড়াগড়ি দিচ্ছিল এতক্ষণ। উঠে বসে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, প্রফুল্লবাবুদের সঙ্গে তো তোর বহুদিনের পরিচয়। ভদ্রলোক কোনোদিন তোকে ওই নিয়ে কিছু বলেননি? কি নিয়ে? আরে এই গ্রামের কালচার নিয়ে কিছু। মাথা নাড়ল অনিমেষ। দূর, বড় হওয়ার পর পিসিমার মুখেই শুনিনি কোনোদিন এইসব। প্রহ্লাদবাবু তো বহু দূর। তাহলেই বোঝ কতটা সত্যি আর কতটা রূপকথা এগুলো। একটু উল্টো দিক থেকে ভেবে দেখ। ভ্রু কুচকোয় পবিত্র। কিরকম? আমার ধারণা ব্যাপারগুলো ভীষণ গোপনীয় ছিল। নইলে পিসিমা ওই সামান্য কয়েকতারা কাগজ অত যত্ন করে রাখবেন কেন? তার স্বামীর মৃত্যুর মাত্র 1 বছরের মাথাতে ভিটে মাটি সব বেচে দিয়ে এমন উঠেই বা যাবেন কেন? খুব গুরুতর কোনো কারণ না থাকলে কেউ এরকম করে শুনেছিস? বরং উল্টোটাই হয়, স্বামীর ভিটে আঁকড়ে। এমন সময় দীননাথ চা জল খাবারের থালা নিয়ে ঘরে ঢুকতে প্রসঙ্গটা তখনকার মতো চাপা পড়ে গেল। সে রাতটা মন্দ কাটল না। পরদিন বিকেলে অনিমেষের সঙ্গে গ্রামটা একটু ঘুরে দেখবো বলে বেরোলাম। বলাই বাহুল্য যে উদ্দেশ্য আমাদের মোটেই গ্রাম ঘুরে দেখা ছিল না। বেরিয়েছিলাম পিসিমার বর্ণনা করা সেই বাড়িটা খুঁজবো বলে। চিনিস না বাড়িটা? তুই না আগে এসেছিলি সেখানে? পাগল, সেই কোন ছোটবেলায় একবার এসছিলাম। গ্রামে পিসির বাড়িটা কোথায় ছিল তাই ঠিকঠাক বলতে পারি কিনা সন্দেহ। আর সেই বাড়ি যেটা কিনা চোখেই দেখিনি কোনো কালে আমি। তা কাউকে জিজ্ঞেস করে নিলে হতো না? এভাবে এলোপাতারি কোথায় খুঁজবো? জিজ্ঞেস করাটা কি ঠিক হবে? রাতুলের গলায় সংশয়। দেখলি না কাল ওই প্রহ্লাদবাবু কিভাবে এড়িয়ে গেলেন কথাগুলো? হ্যাঁ, এটা অবশ্য রাতুল ভুল বলেনি। কাল রাতে খাওয়া দাওয়ার পর প্রহ্লাদবাবুর সঙ্গে যখন গল্পগুজব হচ্ছিল তখন এই গ্রামের প্রসঙ্গ ওঠায় ভদ্রলোক ব্যাপারটা সন্তর্পণে এড়িয়ে গেছেন। সূর্য অস্ত গেছে অনেকক্ষণ। মাঠের প্রান্ত বেয়ে ঘন হয়ে আসছে অন্ধকার। অনিমেষ বাঁদিকে সরু রাস্তাটা ধরল। যতদূর মনে পড়ে পিসিমার বাড়িটা গ্রামের উত্তরে বেশ একটু ফাঁকা মতো জায়গাতেই ছিল। আর যেরকমটা পিসিমা লিখেছেন ওই জায়গাটাও মনে হচ্ছে তার বাড়ির আশেপাশেই কোথাও হবে। গ্রামটা তো আহামরি কিছু বড় নয়। শান্তিনীর বলে যদি সত্যিই কোনো এখানে বাড়ি থেকে থাকে তবে খুঁজে ঠিকই পাওয়া যাবে, সেটা আজ না হোক কাল।
এ এ রাতুল, রাতুল, যদি ধর যোগিনীদের দলবল এখনো ওই বাড়িতে থেকে থাকে, কালকে রাতে না আমি একটা অদ্ভুত সুরেলা গান শুনছিলাম। গানটা ওখান থেকেই আসছিল না তো? আরে ওটা পবিত্র রিংটোন। বেটা ছেলেকে কতবার বলেছি যে ওইসব পিলে চমকে ওটা রিংটোন লাগাবি না, দেখ মুকুন্দ ভয় টয় একসা। হ্যাঁ, ও শালা ভিতর ডিম, ও টিকটিকির ডাকেও ভয় পায়। এই শুধু শুধু আমার রিংটোনের বদনাম একদম করবি না। তুলি কত ভালোবেসে বেঁচে দিয়েছে জানিস? রাস্তাটার সামনে একটা মোড় ঘুরে আরো শুরু হয়ে গেছে। পথের দুধারে আগাছার জঙ্গল। এক নজর দেখলেই বোঝা যায় ও পথে লোকজনে তেমন পা মারায় না। মোড়ের মাথায় একটা প্রকাণ্ড ঝুড়ি নামা বট গাছ, গাছের গুঁড়িটা বাঁধানো। তাতে দেখলাম কয়েকজন বয়স্ক লোক বসে তাস পিটছে। আমাদের আসতে দেখে লোকগুলো কৌতূহলী চোখে তাকালো। অনিমেষ হাঁটছিল সবার আগে আগে, নির্বিকার ভাবে ও মোড় ঘুরে এগিয়ে চলেই যাচ্ছিল প্রায়। ঠিক এমন সময় গাছতলা থেকে এক বৃদ্ধ খোনা গলায় চেঁচিয়ে উঠলেন, ওদিকে কোথায় যাওয়া হচ্ছে শুনি? থমকে দাঁড়ালো অনিমেষ। কোথাও না, এই এমনি একটু ঘুরে দেখছিলাম। এই ভর সন্ধেবেলা ঘুরতে হবে না, এদিকে এসো। লোকটার গলায় আদেশের সুর। অনিমেষকে হাতছানি দিয়ে কাছে ডাকলেন। হয়তো চোখে ভালো দেখতে পান না বৃদ্ধ। ব্রু কুচকে আমাদের সবাইকে আপাদ মস্তক একবার ভালো করে মেপে নিলেন কিছুক্ষণ। তারপর তেমনই কর্কশ গলায় বললেন, এ গায়ে নতুন নাকি? হ্যাঁ, কালই এসছি। বটে, তা বাবু এই ভর সন্ধেবেলা এদিকে কেন? এ তো গায়ের উল্টো দিক, সচরাচর লোকজন তো এদিকে আসে না। অনিমেষের সঙ্গে একবার চোখাচোখি হলো আমার। বললাম, হাঁটতে হাঁটতে চলে এসেছি, পথঘাট এখনো তো তেমন চেনা হয়নি। রাত হচ্ছে, এখন বাড়ি ফিরে যাও দেখি। হ্যাঁ, ওই দিকটা একটু ঘুরেই চলে যাব। ঘোরবার মতো এদিকে কিছু নেই, এখান থেকেই ফিরে যাও। সে তো গোটা গ্রামেই কোথাও কিছু নেই। পবিত্রর গলায় ঈষৎ বিরক্তির আভাস। একটু হেঁটে দেখতে ক্ষতি কি? লাভ ক্ষতির চিন্তায় তোমার কি কাজ বাপু? বারণ করলাম তো পথে যেতে। কথা শোনো, ফিরে যাও। অনিমেষ শান্ত গলায় জিজ্ঞাসা করলো, কেন, কি আছে বলুন তো ওদিকে? টের পেলাম নিমেষের মধ্যে কয়েক জোড়া তীক্ষ্ণ চাহনি ঘুরে গেল অনিমেষের দিকে। বৃদ্ধ থমথমে ভারী গলায় বলল, বাইরে থেকে ঘুরতে এসছো তোমরা, দুদিন ঘুরবে, আনন্দ করবে, চলে যাবে। এইসব নিয়ে মাথা ঘামানোর কিছু তো নেই। যাও এখন, যাও। অনিমেষ কি বুঝলো কে জানে, নিজে তো দাঁড়ালোই না, উল্টে আমাদের সবাইকে একরকম তাড়িয়েই নিয়ে এলো ওখান থেকে। খানিকটা এগিয়ে এসে একবার পিছন ফিরলাম। বৃদ্ধ তখনও ঠায় চেয়ে রয়েছে আমাদের দিকে। ওভাবে নিয়ে চলে এলি কেন? দেখতাম বুড়ো কিভাবে আটকায়। আহ, তুই বুঝলি না পবিত্র, ওই রাস্তায় নিশ্চয়ই এমন কিছু আছে যার জন্য উনি আমাদের যেতে বারণ করছেন। জায়গাটা দেখ, গ্রামের বাইরের দিকে। রাস্তাটাও তো দেখলি, মানুষজন তেমন চলাফেরা করে বলে তো মনে হয় না। কি বুঝলি, কি হতে পারে? ও, ওই বাড়িটা? এক্স্যাক্টলি, আমার অনুমান ওই পথেই শান্তিনীর। তা অনুমান থেকে শিওর হতে গেলে তো যেতে হবে ওদিকে নাকি? যাব তো, রাতে যাব। লোকগুলো নিশ্চয়ই সারা রাত ওখানে বসে চৌকিদারি করবে না। শুধু শুধু এখন কথা বাড়িয়ে কি লাভ? হ্যাঁ, এই এই রাতে যাবি? বলছি কি, কালকে দিনের বেলা গেলে হতো না? এই রাতুল, ভাই ভালো কথা, এক প্যাকেট হাগিজ নিয়ে আসিস তো মনে করে। সুযোগটা ছাড়ে না পবিত্র। বাবা, মুকু আমাদের ক্যাবলা শোনা, ভয় টয় পেয়ে প্যান্টে হিসি করে দিলে এখন যাচ্ছে তাই ব্যাপার হয়ে যাবে। ঠিক হলো, রাতের খাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়লে চুপি সারে বেরিয়ে যাব আমরা। দীননাথ অনেক রাতে নেশা করে বাইরের ঘরে নাক ডাকিয়ে ঘুমোয়, ও টের পাবে না। প্রহ্লাদ বাবুকেও কিছু জানালাম না, আপত্তি করতে পারেন, কিংবা হয়তো দীননাথকে সঙ্গে নিয়ে যেতে বলবেন। আমরা সেটা চাইছিলাম না। যেমন ভাবা তেমন কাজ। নিঃশব্দে বিড়ালের মতো পা টিপে টিপে খিড়খিড় দরজা দিয়ে আমরা যখন বেরিয়ে এলাম, তখন আমার হাত ঘড়ি রেডিয়াম ডায়াল জানান দিচ্ছে
রাত প্রায় 11:30। রাত্রির অন্ধকার গায়ে মেখে থমথম করছে গোটা গ্রামটা। ঝোপে ঝাড়ে একটা ঝিঁঝি পোকার ডাক। দূর আকাশে হঠাৎ হঠাৎ চমকে উঠছে বিদ্যুতের আলো। অনিমেষের কাঁধে ব্যাগ, হাতে টর্চ, তবে ইচ্ছে করেই আলো জ্বালেনি। এত রাতে গ্রামের রাস্তায় টর্চের আলো কারোর চোখে পড়লে সন্দেহ হবে। আধো অন্ধকারের মধ্যেই হাঁটছিলাম আমরা। মনের মধ্যে বেশ একরকম চাপা উত্তেজনা টের পাচ্ছি। সনসনে ঠান্ডা হাওয়াটা বাড়ছিল ক্রমশ। বিকেলের সেই বাঁধানো বট গাছটার সামনে এসে এক মুহূর্ত দাঁড়ালাম আমি। কেমন ভৌতিক দেখাচ্ছে গাছটাকে, যেন ঝুড়ি বেয়ে চুইয়ে নামছে তরল অন্ধকার। মোড় ঘুরে এবার নির্দ্বিধায় আমরা আঁকাবাঁকা সরু পথখানা ধরলাম। আর কেউ বাধা দিতে এলো না। খানা খন্দ আগাছার জঙ্গলে ভরা বিদঘুটে রাস্তাটা, দুপাশে সারি সারি বাঁশ গাছ। এই রাস্তায় অন্ধকারে হাঁটা চলে না। অনিমেষ টর্চ জ্বালল। আর কিছু না থাক, সাপখোপ নিঃসন্দেহে থাকতে পারে। খুব বেশি হলে আর মিনিট 3 মতো হেঁটেছিলাম। তারপরেই হঠাৎ পথের ধারের বাঁশ গাছগুলো কেমন ঘন হয়ে এলো। রাস্তাটাও রেখার মতো পাতলা হতে হতে বাঁশগুলোর ফাঁক ফোকরে কোথায় যেন মিলিয়ে গেছে। এই তো দেখছি বাঁশ বন, এর মধ্যে বাড়ি কোথায়? অনিমেষ বাঁশ গাছগুলোর ফাঁকে টর্চের আলো ফেলে কি যেন দেখছিল। বলল, আর একটু এগোই, চ। পবিত্র কাঁধ ছাকায়। চল, এসে যখন পড়েছি আর ফিরে যাওয়া কেন? গাছগুলো নিজেদের মধ্যে মিলেমিশে মাথার ওপর অস্পষ্ট চাঁদোয়া তৈরি করেছে। সাবধানে পা বাড়ালাম। রাস্তাটার হঠাৎ এইভাবে মিলিয়ে যাওয়া দেখে একটা ব্যাপার বেশ বোঝা যায়। এই বাঁশবন অবধি মানুষজন যেটুকু যাওয়া আসে, এর ভেতরে কেউ কোনো কালে ঢোকে না। বাতাসটা আরো জোরালো হয়েছে। গাছে গাছে ঘষা লাগলে অদ্ভুত রকম একটা শব্দ হয় জানিস, গা শিরশিরে একটা শব্দ। মেঘের গুরুগম্ভীর গর্জন, ঝিঝি পোকার ডাক আর শুকনো বাঁশপাতা মারানোর মড়মড় শব্দ মিশে রহস্যময় করে তুলছে রাতের পরিবেশ। আচমকা একটা জায়গায় থমকে দাঁড়িয়ে পড়ল মুকুন্দ। আমি ওর পাশেই হাঁটছিলাম। ও ও ওই দেখ, ও ওই ওই যে ওই দেখ। ডান দিকে অন্ধকারের মধ্যে ইশারা করলো। আর দেখ মুকুন্দ ওইদিকে ভয় টয় পেয়ে একসা। কি? বলতে বলতেই ওর দৃষ্টি লক্ষ্য করে চাইলাম আমি। আর চাইতেই আঁতকে উঠলাম। বাঁশবনের ঠিক মাঝামাঝি একটা আধ ভাঙা পোড়ো বাড়ি। অন্ধকারে হঠাৎ দেখে মনে হয় যেন অতিকায় কোনো জন্তু উবু হয়ে বসে আছে জায়গাটায়। এই তবে সেই বাড়ি। বুকটা ঠিপ ঠিপ করে উঠল আমার। বাকিরাও ততক্ষণে ব্যাপার টের পেয়ে আরো কাছাকাছি সরে এসেছে। এই এরকম বাঁশবনের মাঝখানে কে বাড়ি বানায় রে? লোকজন নেই তো। মানুষ থাকলে তো আলো জ্বলতো। কই, দেখছি না তো কিছু। নেই বোধ হয় কেউ। অনিমেষ সন্তর্পণে কয়েকবার টর্চের আলো ফেলল। বাইরেটাতে কাউকে চোখে পড়ল না। যাক, নিশ্চিন্ত হওয়া গেল খানিকটা। আমরা ধীর পায়ে বাড়িটার কাছে এগিয়ে গেলাম। খুব বড় নয় বাড়িটা, ওই সব মিলিয়ে গোটা 3-4 ঘর হবে। নোনা ধরা দেওয়ালের গা বেয়ে আগাছা জন্মেছে। মেঝেতে পুরু ধুলোর আস্তরণ। ঘুম ধরা জানালা দরজার পাল্লাগুলো দেখলে রীতিমতো ভয় হয়। এই অবস্থায় এতকাল টিকে আছে কি করে কে জানে। খামোখাই ভয় পাচ্ছিলাম আমরা। বাড়িটার যা পরিস্থিতি, তাতে বহু বছর ধরে যে এখানে কোনো মানুষের যাতায়াত নেই তার নতুন করে কাউকে বলে দিতে হয় না। অনিমেষ টর্চ ঘুরিয়ে আশপাশে দেখছিল। হঠাৎ এবার বারান্দার উপর একটা নির্দিষ্ট জায়গায় আলো ফেলল। ওই দেখ, শ্যাওলা পড়ে খানিক অস্পষ্ট হয়ে গেলেও কথাটা এখনো পড়া যায়। সিমেন্টের ওপর চৌকো মতো একটা বাক্স খোদাই করা, আর তাতে লেখা একটা মাত্র শব্দ, শান্তিনীর। আমরা 5 জনেই কিছুক্ষণ অদ্ভুতভাবে চেয়ে রইলাম নামটার দিকে। এর মধ্যেই গুঁড়ো গুঁড়ো ফোঁটায় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করেছে। বাড়িটা যখন সত্যি, তার মানে পিসিমার লেখা বাকি কথাগুলো মিথ্যে নয়। কিরে পবিত্র,
খুব তো সেদিন বলছিলি এসব নাকি আজগুবি, এইবার প্রমাণ হলো তো? পবিত্রর মুখখানা কেমন গম্ভীর হয়ে এসেছে। এককালে যদি কোনো রিচুয়াল ফিচুয়াল এখানে হয়েও থাকে, আজ আর তা বোঝবার উপায় নেই। পিসিমা লেখা কথাগুলো এখন সত্যি হলেও গল্প, কিংবা বলা ভালো গল্প হলেও সত্যি। এ বাদ দে ওসব, বাদ দে ওসব। যা দেখতে গ্রামে এসেছিলাম দেখা হয়ে গেছে তো, এবার চল, রাত অনেক হলো, এদিকে বৃষ্টিও পাচ্ছে। আহা মুকুন্দ, অত ব্যস্ত হচ্ছিস কেন? একটু ঘুরেই দেখি না বাড়িটা। ওদের কোনো রিচুয়াল যদি একসময় সত্যি হয়ে থাকে, তাহলে তার কিছু প্রমাণ পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। কিন্তু মাথা খারাপ হয়ে গেছে তোর? এই বাড়ির ভেতরে ঢুকবি এখন? কতকাল বন্ধ হয়ে পড়ে আছে তার ঠিক নেই। ভেতরে যদি কি ভূত, তা থাকুক না, একটু দেখা করে আসতে মন্দ কি? বলতে বলতে মুকুন্দকে নিয়ে একরকম জোর করেই বারান্দায় উঠল পবিত্র। আরে ফিরে গেলে তো মিটেই গেল। এখানে এলামই অ্যাডভেঞ্চারের খোঁজে, একটু অ্যাডভেঞ্চার না করে ফিরে যাব। কি বলিস রাতুল? হ্যাঁ, বারান্দার জায়গায় জায়গায় ওই প্রকার ঢিবি, মাকড়সার জাল। হাঁটতে গিয়ে মুখে লেপটে যায়। তবে আশ্চর্যের বিষয়, বাড়ির কোনো দরজাতেই কোনো তালা নেই, যেন কেউ জেনে বুঝেই ঘরগুলো খুলে রেখে গেছে আমাদের জন্য। তখন অবশ্য এসব নিয়ে মাথা ঘামায়নি। দরজাটা খুলতেই বদ্ধ বাতাসের ভারী একটা গন্ধ নাকে মুখে এসে ঝাপটা মারল। বেশ বড় ঘরটা, এককালে হয়তো বৈঠকখানা ছিল, এখন অসম্ভব ধুলোয় প্রায় মরুভূমি হয়ে রয়েছে। মুকুন্দর মৃদু কাশির শব্দেই গম গম করে উঠল ঘরখানা। জিনিসপত্র বলতে তেমন কিছু নেই, শুধু সামনের দেওয়ালে একটা বন্ধ দরজা, হয়তো পিছনের ঘরে যাওয়ার জন্য। ঘরগুলো খানিক পায়চারি করে দেখছিলাম আমরা। এমন সময় আশেপাশেই কোথাও যেন কান ফাটানো শব্দে বাজ পড়ল, আর তারপরে শুরু হলো অঝরে বৃষ্টি। যা, বৃষ্টি শুরু হয়ে গেল তো। এবার বৃষ্টি না থামা অবধি যে আমাদের এখানেই থাকতে হবে। বাবা মুকুন্দ, বাবা ভয় করছে না তো? কথাটা পবিত্র ঠাট্টা করেই বলল বটে, কিন্তু এই নিশুতি রাতে বাঁশবনের মধ্যেকার এই নির্জন বাড়ির নিস্তব্ধ ঘরে কেমন ভৌতিক শোনালো ওর গলাটা। রাতুলকে সঙ্গে করে পিছনের দরজাটা খুলে ভেতরের ঘরগুলো ঘুরে দেখতে গেল ও। আমি ইতস্তত পায়চারি করছিলাম আর ভাবছিলাম এই বাড়ির এককালীন ইতিহাসের কথা। কি হতো এখানে? কোনো গোপন সাধনা? গল্প উপন্যাসে তো এরকম মরা মানুষ বাঁচিয়ে তোলার কত গল্পই পড়া যায়। বাস্তবেও কি সেরকম কিছু সত্যি হয়? কে জানে। হঠাৎ দেওয়ালের দিকে চোখ গেল। অদ্ভুত একটা বিষয় লক্ষ্য করলাম, এতক্ষণ খেয়াল করিনি। ঘরের বিবর্ণ দেওয়ালে কালো কালো রঙের বিজাতীয় কতগুলো ছোপ ছোপ দাগ, গোটা ঘরেই, প্রত্যেকটা দেওয়ালে, অনেকটা মানুষের মুখের মতো, যেন দেওয়ালের ভিতর থেকে উঁকি মেরে কেউ দেখবার চেষ্টা করছে এদিকটা। কিসের দাগ এগুলো? আন্দাজ করতে পারলাম না। সব কটা ঘরই ফাঁকা, মানে মালপত্র কিছুই রেখে যায়নি আর কি। বলতে বলতেই পবিত্র আর রাতুল ফিরে এলো। উফ বাবা, ঘরটা কিরকম ঘুমোট হয়ে আছে না? এ মুকুন্দ, এই জানলা দুটো একটু খুলে দে না রে, একটু হাওয়া বাতাস খেলুক। সত্যিই তাই, বাইরে তুমুল বাতাস বইছে, সঙ্গে প্রচন্ড বৃষ্টি। তবুও ঘরের ভেতরটায় কেমন যেন একটা দম বন্ধ করা ভাব। মুকুন্দ বেশ একটু ঠেলাঠেলি করলো, কিন্তু জানলাটা খুলল না। বহুদিন বন্ধ থাকার জন্যই হয়তো হবে। গড়ার দেওয়া মস্ত পেল্লাই জানালা। খুলছে না তো। এই বলে মুকুন্দ কাঠের পাল্লায় এবার জোরে একটা চাপ দিল। শেষমেশ জানলাটা খুলল বটে, কিন্তু কিসে একটা লেগে যেন মুকুন্দর কবজির কাছে বেশ খানিকটা ছড়ে গেল। কি হলো রে? আরে কিসে যেন লাগলো। রক্ত বেরোচ্ছে। অনিমেষের ব্যাগে জল ছিল, ক্ষতটা ধুইয়ে দিতে রক্ত পড়া বন্ধ হলো ঠিকই, কিন্তু সেই মুহূর্তে আচমকাই পবিত্রর হাতে ধরা টর্চখানা ভয়ানক রকম দপদপ করে উঠল।
কি আধমরা টর্চ সঙ্গে আনিস বলতো? জিনিসটাকে বার কয়েক তালুতে পিটেও লাভ হলো না। টর্চ একটাই ছিল। অনিমেষ ব্যাগ হাতড়ে বলল, হ্যাঁ, তবে তবে দেশলাই আছে। হ্যাঁ থাক, খুব করেছো। এই ঝোড়ো হাওয়ায় আর দেশলাইতে কাজ হবে না। কি আর করা, অগত্যা অন্ধকারের মধ্যেই দাঁড়িয়ে রইলাম। বাইরের বাঁশ গাছগুলো বাতাসের দাপটে পাগলের মতো দুলছে। বৃষ্টির ছাঁটে চোখ মুখ ভিজে যায়। হাত ঘড়িতে দেখলাম রাত প্রায় 1টা। এই গভীর রাতে লোকালয়ের বাইরে বাঁশবনের মধ্যেকার একটা পরিত্যক্ত ফাঁকা বাড়িতে আমরা একা। ভাবতেই অদ্ভুত রোমাঞ্চ হলো। কতক্ষণ যে এইভাবে নিশ্চুপে রাত্রির অন্ধকারের দিকে চেয়ে দাঁড়িয়েছিলাম খেয়াল নেই। হুঁশ ফিরল রাতুলের কথায়। এই শুনলি শব্দটা? কেউ আছে পাশের ঘরে, পায়ের শব্দ। নিমেষে সচকিত হয়ে উঠলাম। মানে এত রাতে এখানে কে আসবে? আরে পুরো বাড়ি, তাও আবার লোকালয়ের বাইরে। চোর ছেচোরদের আড্ডা তো হতেই পারে না। ভালো করে কান পাততেই একটা বৃষ্টির শব্দ ছাপিয়ে একজোড়া ভারী পায়ের শব্দ আমার কানে এলো। হ্যাঁ, পাশের ঘর থেকে আসছে বটে। মেঝেতে পা ঘষ্টে ঘষ্টে হাঁটছে কেউ। আচ্ছা, কি ঢুকলো বলতো? কিন্তু ঢুকলো কোন দিক দিয়ে? পেছনে দরজা আছে নাকি? থাকতে পারে। তাহলে এখন আবার কি? দাঁড়িয়ে থাক চুপচাপ। আমরা এই যে ঘরে আছি টের পাইনি হয়তো। বৃষ্টি কমলেই চুপচাপ বেরিয়ে যাব। গোটা ঘর জুড়ে পায়চারি করছে কেউ। বুকের ভেতরটা আবার যেন ওঠানামা করতে লাগলো আমার। ঘরের 5টা প্রাণী রুদ্ধশ্বাসে কান খাড়া করে রইলাম। অন্ধকারের ভেতরেই ঠাউর করবার চেষ্টা করতে লাগলাম ওই ঘরের লোকটার প্রত্যেকটা গতিবিধি। একটা সময় হঠাৎ মনে হলো পদধ্বনিটা যেন অনেকটা কাছে এগিয়ে এসেছে আমাদের, খুব কাছে। আমাদের ঘিরেই যেন হাঁটছে সেই অদৃশ্য উপস্থিতি। কিন্তু কিন্তু ঘরের দুটো দরজাই তো বন্ধ। কেউ ঢুকে এলে নির্ঘাত টের পেতাম। তবে কি মনের ভুল? কেন জানি না আমার বারবার মনে হতে লাগলো পায়ের শব্দটা আর পাশের ঘরে নেই। অদেখা ওই উপস্থিতি আমাদের সবার অজান্তে দেওয়াল ফুঁড়ে ঢুকে এসেছে এই ঘরে, আমাদের মধ্যে। কথাটা ভাবতেই আমার সারা গায়ে কেমন যেন কাঁটা দিয়ে উঠল, বুঝলি? মুখের ভেতরটা কেমন শুকনো ঠেকছে। একটু জল খেলে ভালো হতো। এমন সময় আকাশ ফালা ফালা করে ঝলসে উঠল বিদ্যুৎ। আর ওই ক্ষণিক আলোয় পলকের জন্য গোটা ঘরটা একবার চোখের সামনে জ্বলে উঠেই নিভে গেল। না, সত্যি কেউ নেই, থাকবার কথাও তো নয়। গোটা চরাচর কাঁপিয়ে সশব্দে বাজ পড়ল। আর পরের মুহূর্তেই আমার কাঁধ খামচে ধরল রাতুল। কাঁপা কাঁপা গলায় কোনো মতে বলল, ওটা কি? রাতুলের বিস্ফারিত চোখচোরা ঠিক আমাদের মাথার ওপর, সিলিং এর দিকে। মুখখানা ওর ছাইয়ের মতো ফ্যাকাশে। বুঝলাম ও কিছু একটা দেখে প্রচন্ড ভয় পেয়েছে। কিন্তু কি? ওই কালি জমা কুপকুপে অন্ধকারের ভেতর অতখানি উঁচুতে কিছুই দেখা গেল না। কি ছিল? এই রাতুল, কিরে বলছি, কি দেখে? রাতুলের ঠোঁট জোড়া বার কয়েক ঈষৎ কেঁপে উঠল শুধু। অনিমেষ ততক্ষণে ব্যাগ ঘেটে একটা মোমবাতি আর দেশলাই বের করেছে। হাওয়া আড়াল করে কোনো মতে সেটা জ্বালানো হলো। আর সেই খয়াটে হলদে আলোয় ওপরের দিকে চাইতেই যা দেখলাম, তাতে আমার বুকের মধ্যে দিয়ে একটা ঠান্ডা রক্তের স্রোত বয়ে গেল। পবিত্র মোমবাতি ধরা হাতটাও খানিক কেঁপে উঠল। দেখলাম সিলিং এর ওপর 4 হাত পায়ে উল্টো হয়ে বসে রয়েছে মুকুন্দ। হ্যাঁ, ঠিক তাই। এক কাঁধা ঝুল, কালির মধ্যে অতিকায় একটা মাকড়সার মতো দেখাচ্ছে ওকে। আমাদের চোখে চোখ পড়তেই মুকুন্দ একটা চেরা হাসি হাসলো। মোমবাতির ছায়া ছায়া আলোয় উল্টো দিক থেকে ওই হাসি যে কি বিভৎস দেখালো আমি বলে বোঝাতে পারবো না। উফ, দেখ বলতে কি গায়ে কেমন কাঁটা দিচ্ছে দেখ। আমি বলে উঠলাম, মুকুন্দ,
তুই ওপরে উঠলি কি করে? নিচে কোনো সাড়া এলো না, শুধু মাথাটা ঈষৎ ডান দিকে কাত করলো। গা শিরশির করে উঠলো আমার। ওই রকম ওপরে উঠলো কখন, আর কিভাবেই বা উঠলো? একটা মানুষ কখনো এরকম টিকটিকির মতো দেওয়ালে ঝুলে থাকতে পারে? আমার মাথাটা কেমন যেন ঘুরে গেল। আমার বোধ বুদ্ধি সব লোপ পেতে শুরু করেছে। কি করব কিছুতেই বুঝে উঠতে পারলাম না। দমকে একটা জলো বাতাস জানলা দিয়ে হুড়মুড়িয়ে ঢুকে এসে নিভিয়ে দিল মোমবাতিটা। আবার সব ডুবে গেল খুটখুটে অন্ধকারে। অনিমেষ একটু সামলে উঠে মোমবাতিটা আবার জ্বালাতে যাচ্ছিল, আর ঠিক তখনই বাইরের দরজায় ধাক্কা দিল কেউ। বুকের রক্ত হিম হয়ে গেল আমার। বাইরে কে? ফের ধাক্কা পড়ল। দরজা তো ভিতর থেকে বন্ধ করা ছিল না। ঠিক তো, মনে পড়লো অনিমেষের কথায়। সব শেষে আমি ঢুকেছিলাম, হ্যাঁ, আর নিজে হাতে ভিজিয়ে রেখেছিলাম পাল্লা দুটো। তাহলে বন্ধ করলো কে? একটা ঢোক গিলে আমরা দরজার দিকে এগোলাম। কাপা কাপা হাতে অনিমেষ ছিটকিনি খুলতেই হুড়মুড় করে ঘরে ঢুকলো মুকুন্দ। হ্যাঁ, মুকুন্দ। এই মস্করা করছিস নাকি তোরা? জানিস আমি এসব একটু ভয় টয় পাই। সেই কখন থেকে ডাকছি, দরজা বন্ধ করেছিস, তারপর খুলতে এতক্ষণ। তোদের ফন্দিটা না আমি খুব ভালো করে জানি। তোদের ফন্দি আমি জানি না? না, তুই বাইরে কখন গেলি মুকুন্দ? হ্যাঁ, সে কি? আরে এই তো গেলাম, হাত থেকে রক্ত পড়ছিল। আবার বৃষ্টির জলে রুমালটা ভেজাবো বললাম। মুকুন্দর বাকি কথাগুলো কানে গেল না আমার। মাথাটা তখন অসম্ভব ঝিমঝিম করছে। শুধু অনিমেষ কেন, মুকুন্দ কখন বাইরে গেছে আমরা কেউ জানি না। আর মুকুন্দ যদি বাইরে গিয়ে থাকে, তাহলে আমরা একটু আগে যাকে দেখলাম সে কে? কথাটা ভাবতেই বিদ্যুৎ গতিতে পেছনে আলো ফেললো অনিমেষ। যা ভেবেছি তাই। কোথাও কেউ নেই। মৃদু বাতাসে মাকড়সার জাল তীর করে কাঁপছে শুধু। দেওয়ালের কালো কালো বিদঘুটে ছোপগুলো নিঃশব্দে আমাদের বিদ্রুপ করলো যেন। অনিমেষ শক্ত স্নায়ুর লোক, হাজার বিপদে ওকে বিচলিত হতে দেখিনি, কিন্তু আজ ওর গলাতেও আতঙ্কের স্বর। এখানে আসাটা ঠিক হয়নি আজ। কিছু একটা আছে এখানে, বুঝলি? খুব খুব খারাপ কিছু একটা। ঘটনাটার পর আর ওখানে থাকতে সাহস হয়নি। ওই ভীষণ ঝড় বাদলার মধ্যেই ফিরে এসেছিলাম। সেদিন রাত থেকেই সেই যে বর্ষা নামলো, চলল প্রায় সপ্তাহখানেক। সারাদিন দিগন্ত জুড়ে কালো হয়ে মেঘ জমে, আর রাত বাড়লেই শুরু হয় বৃষ্টি। অবিরাম ধারা বর্ষণ। চতুর্দিকে সর্বক্ষণ একটা ধূসর মেঘলা ভাব। পরের দুটো দিন বাড়ির মধ্যে একরকম বন্দি হয়েই কাটালাম। তার উপর এদিকে হয়েছে আর এক বিপদ। মুকুন্দর হাতের ক্ষতটা এর মধ্যেই অদ্ভুত রকম ফুলে পেকে উঠেছে। জনার্দন কম্পাউন্ডারের কাছ থেকে কিসব ওষুধপাতি এনে দিয়েছে দীননাথ লাগানোর জন্য। কাউকে বলিনি, কিন্তু আমার জানি না কেন মনে হচ্ছে এর পিছনে অন্য কোনো কারণ আছে। ছোটবেলায় শুনতাম যে কারোর নজর লাগলে নাকি অনেক খারাপ কিছু ঘটতে পারে। হয়তো মুকুন্দর উপরও কারোর নজর লেগেছে। ঘটনাটা বলি তবে। তখন প্রায় সন্ধ্যা হয়। আমি বাইরের বারান্দায় এসে তক্তপোষের ওপর গা এলিয়ে বসে আছি। মুকুন্দ আমার পাশে। চেয়ে দেখি উঠোনের ধারে এক বৃদ্ধা ভিখারি নিয়ে এসে দাঁড়িয়েছেন। গলা অবধি লম্বা মোটা ঘোমটা টানা। 2টি পয়সা দেবেন বাবু? দীননাথ কুয়োতলার দিকটাতেই ছিল। সে তাকে দাঁড়াতে বলে ঘরে গেল। আমি বৃদ্ধাকেই দেখছিলাম। ঘোমটা টানা থাকলেও বৃদ্ধার দৃষ্টি যে বারবার ঘুরে ফিরে মুকুন্দর দিকে আসছে তা আমি বেশ বুঝলাম, কিন্তু মুখে কিছু বললাম না। দীননাথের দেরি হচ্ছে। বৃদ্ধা নিজেই বারান্দার দিকে এগিয়ে এলেন। সোজাসুজি মুকুন্দকে জিজ্ঞাসা করলেন, তোমায় কি আগে কোথাও দেখেছি খোকা? হ্যাঁ, বড় চেনা চেনা ঠেকছে। দেখে থাকবেন হয়তো। গত কয়েকদিন ধরে তো এখানেই আছি আমরা। আমায়
চিনতে পেরেছো খোকা? হ্যাঁ, না তো। সে কি ভুলে গেছো হয়তো? সেদিনই তো দেখা হলো, কত গল্প করলুম তোমার সঙ্গে, মনে নেই? বৃদ্ধা মুকুন্দর দিকে আরো ঘন হয়ে এলেন। আমার কেমন অস্বস্তি হতে লাগলো। প্রথমত এই খোকা সম্ভাষণ, চেনা নেই জানা নেই, গায়ে পড়ে এত আত্মীয়তা কিসের? আর মুকুন্দর সঙ্গেই বা এনার কবে দেখা হলো? দ্বিতীয়ত গলা অবধি টানা ঘোমটাটা, কি কারণে এত গোপনীয়তা? মনে করার চেষ্টা করো খোকা, এই তো সেদিনের কথা। এত তাড়াতাড়ি ভুলে গেলে চলে? বলতে বলতে আচমকা মুকুন্দর হাতখানা খপ করে ধরেন বৃদ্ধা। কি হয়েছে খোকা হাতে তোমার? কতটা? সেদিনের ক্ষতটার ওপর হাত বুলোতে লাগলেন তিনি। আমার অস্বস্তিটা বেড়ে উঠল আরো। মুকুন্দ কিছু বলছে না কেন কে জানে। এমন সময় কোত্থেকে একটা দমকা বাতাস ছুটে আসে হু হু করে, আর তাতেই ঘোমটার আড়ালে বৃদ্ধার মুখটা চোখে পড়ে আমার। ধরাস করে ওঠে আমার বুকের ভেতরটা। হায় ঈশ্বরে, কি দেখছি আমি! বৃদ্ধার চোখ দুটো নেই, নেই নেই, একেবারেই নেই। সেখানে শুধু দুটো অগভীর কালো গর্ত। কানেটো করা একখানা বিশ্রী হাসি ঠোঁটে মেখে বৃদ্ধা মুকুন্দর ক্ষতটা দেখছে। বুকের রক্ত হিম হয়ে যায় আমার। এই নিন মা। বারান্দার উল্টো দিক থেকে দীননাথের গলা পেয়ে বৃদ্ধা তড়িঘড়ি ঘোমটাখানা ফের গলা অবধি নামিয়ে নেয়। মুকুন্দ বুঝতে পারেনি ব্যাপারটা। আমি নিশ্চল পাথরের মতন স্তব্ধ হয়ে বসে রইলাম। চোখের কোণ দিয়ে লক্ষ্য করলাম, বেরিয়ে যাওয়ার আগে বৃদ্ধা আবার একবার ঘুরে তাকালো মুকুন্দর দিকে। সন্ধ্যায় এক পশলা বৃষ্টি হয়ে গেছে, কারেন্ট নেই। দীননাথ একটা কালি পড়া হ্যারিকেন লণ্ঠন রেখে দিয়ে গেছে টেবিলের উপর। বাইরে এক টানা ঝিঝি পোকার ডাক। আমি জানলার কাছটায় বসে অন্যমনস্ক ভাবে বাইরের অন্ধকারের দিকে চেয়েছিলাম। থমথমে শান্ত পরিবেশ। গোটা বাড়িটায় কোথাও কোনো শব্দ নেই। রাতুল ধীর পায়ে ঘরে ঢুকলো। একবার মুকুন্দর দিকে চেয়ে নিয়ে নিচু গলায় বলল, তোরা বাড়ির দরজাগুলো খেয়াল করেছিস? কেন, কি আছে দরজায়? বাড়ির সব কটা দরজায় একটা করে চোখ আঁকা, কালো রঙের। উদ্ঘর দেখতে জিনিসটা। পরশু রাতে কিন্তু ছিল না, আমি নিজে দেখেছি। পিসিমার লেখাতেও এরকম চোখের কথা বলা ছিল না? বাড়ির চৌখাটে আঁকতে হতো। পবিত্রর গলায় চাপা উত্তেজনা। সে রাতের ঘটনাটার পর ওর আগেকার ওই অবিশ্বাসী নাস্তিক ভাবটা আর তেমন জোরালো নেই। ওগুলো তো পিসির আমলে আঁকা হতো, অশুভ শক্তিদের ঠেকিয়ে রাখবার জন্য। অনেক বছর আগের কথা সেসব, এখন আবার কেন? আমার কি মনে হয় জানিস, এই গ্রামটা এখনো আর 5টা গ্রামের মতো ঠিক সহজ স্বাভাবিক নয়। আগেকার ওই অদ্ভুত রীতিগুলোর কিছু কিছু মানুষ হয়তো এখনো মানে। প্রহ্লাদ বাবুকে জিজ্ঞেস করলে কেমন হয়? উনি তো জানবেন সবটাই। আমাদের কিন্তু জিজ্ঞেস করতে হলো না। ভদ্রলোক সেই রাতে নিজেই প্রসঙ্গটা তুললেন। আমরা তখন খেতে বসেছি। খাওয়া দাওয়ার পর বাড়ি থেকে আর বাইরে বেরিও না, বুঝলে? একে বর্ষার রাত, তার উপর আবার কিসব উৎপাত আরম্ভ হয়েছে। আজকাল বাড়িতে থাকাই ভালো। কিসের উৎপাত? তেমন কিছু না, ওই না না, বলুনই না, কিরকম উৎপাত? এক ঢোক জল খেলেন ভদ্রলোক। তারপর সামনের দিকে একটু ঝুঁকে পড়ে মৃদু গলায় বললেন, গায়ে পেট ঢুকেছে হে। পেট মানে? ভূত গোছের কিছু? না না, ঠিক ওই রকম নয়। এক ধরনের অশুভ সত্তা, অন্ধকারের জীব। গায়ের লোকেরা বলে পিরেত, সেই থেকেই এই নাম। ওই অপশক্তি ফের ঢুকেছে গ্রামে। অনেকে দেখেওছে, এমনকি কাল দীননাথের চোখেও পড়েছিল। অবাক হয়ে প্রহ্লাদবাবুর কথাটারই পুনরাবৃত্তি করলাম আমি। দীননাথ দেখেছে? হ্যাঁ, তবে আর বলছি কি, কারণ অনেক রাতে নাকি ও বাইরে বেরিয়েছিল, তখনই দেখেছে। ছায়া ছায়া একটা আবছা শরীর
বাড়ির প্রাচীরের ধার ঘেঁটে বসেছিল। অন্ধকার গলে পড়ে ওর চোখ বেয়ে। ভাবতে পারো, বাড়ির চৌহদ্দির মধ্যে ঢুকে পড়ছে আজকাল। না জানি এরপর কি হবে। এই জন্যই দরজায় ওই চোখ আঁকা। লক্ষ্য করেছ দেখছি। হ্যাঁ, অনেক বছর পর আবার আঁকতে হলো। ভেবেছিলাম ওরা চলে গেছে, সব চুকে বুকে গেছে, কিন্তু না, ওই প্রেত এখনো আমাদের গ্রাম ছাড়েনি। ওরা বলতে ওই মহিলাদের দলটা সর্বক্ষণ ঘোমটা দিয়ে রাখতো সে। পিসিমার মুখে অবশ্য শুনেছিলাম একবার ওই ব্যাপারে। অনিমেষ উৎসাহের সঙ্গে জিজ্ঞেস করে, ওর এই ফোন দিয়ে আমার চেনা। এইভাবে আধো জানা আধো অজানার ভান করে ওকে বহু লোকের কাছ থেকে বহু তথ্য বের করতে দেখেছি। সেই অব্যর্থ কৌশলে আজও কাজ হলো। ওরাই তো এই যত সবের মূল। হ্যাঁ, দুনিয়ার এত জায়গা থাকতে খুঁজে পেতে আমাদের গ্রামটাই ওদের পেতে হলো। হ্যাঁ, সেসব কি ভয়ঙ্কর দিন গেছে ভাবতে পারবে না। হ্যাঁ, কখনো কখনো রাতে ঘুম ভেঙে দেখতাম গায়ের রাস্তায় দলে দলে অচেনা সব মানুষজন হেঁটে বেড়াচ্ছে, মরা মানুষ। এরম আরো কত কি দেখতে হয়েছে। হ্যাঁ, বলেন কি মশাই, মরা মানুষ? হ্যাঁ, এই তো ছিল ওদের সাধনা, মরা মানুষ বাঁচিয়ে তোলার সাধনা। কোথা থেকে এসছিল ওরা? ভগবানই জানেন। হ্যাঁ, আমরা ওদের দু একজনের মুখটুকুই দেখেছিলাম শুধু, আর কিছুই জানতাম না। রাত বিরেতে শ্মশানে মশানে ঘুরে বেড়াতো, কখনো গ্রামের কারোর বাড়িতে এসে উদ্ভট সব জিনিস দাবি করতো। ধরো কারোর চুল কিংবা কারোর ফেলে দেওয়া জামা কাপড় দিতে রাজি না হলে সে আর এক কাণ্ড। গোটা গ্রাম ওদের ভয়ে দম বন্ধ করে দিন কাটাতো তখন। হ্যাঁ, গ্রামের ধারে ওই শ্মশানের দিকটায় একটা বাড়ি ছিল ওদের। পিসিমার কাছে শুনে থাকবে হয়তো। আমি একবার পবিত্রর দিকে, একবার রাতুলের দিকে চাইলাম। খাওয়া থামিয়ে স্তব্ধ হয়ে ওরা চেয়ে আছে ভদ্রলোকের দিকে। অনিমেষ আলগোছে একটা ঢোক কিনল। ও, ওখানেই নাকি থাকতো ওরা? হ্যাঁ, ওইটাই ছিল ওদের এইসব বিদঘুটে আচার উপাচারের আতুর ঘর। হ্যাঁ, রাত নামলে চিৎকার করে কিসের মন্ত্র আওড়াতো। কৌতূহলী ছেলে ছোকরার দল একবার খোঁজ নিয়ে জেনেছিল সেটাও নাকি আর এক সাধনা। নরকের কোনো অপশক্তিকে জাগিয়ে তোলবার চেষ্টায় আছে ওরা। আমরা তখন তেমন গা করিনি, কত কাণ্ডই তো করে ওরা, এইভাবে উড়িয়ে দিয়েছিলাম আর কি। তারপর আর কি, যেদিন ওই সাক্ষাৎ শয়তান গ্রামে হানা দিল সেদিন বিশ্বাস হলো আমাদের। প্রথমটা শুধু রাস্তার কুকুর বেড়াল, তারপর বাড়ির পোষা জন্তু জানোয়ারগুলো ওর শিকার হলো। এই ভয়ানক অশরীরীকেই আমরা বলতাম প্রেত। এগুলো অবশ্য অনেক বছর আগের কথা। তারপর ওরা গ্রাম ছেড়ে চলে গেল কেন? শোনোই না, সেটাই বলছি তো। শুরু থেকে তো ওদের এরকম ভয় পেয়ে চলতো সবাই। তার উপর শেষের কটা মাস বীভৎস ভয় কাটলো। একদিন বলা নেই কওয়া নেই আচমকায় বেমালুম হয়ে গেল দলটা। ঠাট্টা করছি না, হ্যাঁ সত্যি তাই। রীতিমতো যেন হাওয়ায় মিশে গেল ওরা। কেউ কিচ্ছুটি টের পেল না। ওদের উপস্থিতি যতটা না অদ্ভুত ছিল, তার চেয়ে অনেক গুণে রহস্যময় ছিল ওদের অন্তর্ধান। বললে বিশ্বাস করবে না, দিন কতকের মধ্যে ওই বাড়ি ঘিরে সারি সারি কতগুলি বাঁশ গাছ গজে উঠলো রাতারাতি। লোকে বলে বাঁশবনটাও নাকি অলৌকিক। বাড়িটাকে সবার দৃষ্টির আড়াল রাখাই ওদের কাজ। ছদ্মবেশী প্রহরী ওরা। এরপর আর উৎপাত হয়নি? না, তবে দিনু ভট্টাচ বারবার সবাইকে সাবধান করে দিয়েছিল ওই বাড়ির ধারে কাছে যেন কেউ না যায়। কেন, চলি তো গেল ওরা, আর ভয় কিসের? ধীরভাবে দুপাশে মাথা নাড়েন ভদ্রলোক। ওরা চলে গেছে তো কি হলো, ওই অশুভ প্রেত আমাদের গ্রাম ছাড়েনি, রয়েই গেছে ও। হ্যাঁ, ওই বাড়িতেই। হ্যাঁ, অন্ধকার দুনিয়ার জীব ওরা। হ্যাঁ, যেখানে ওদের জাগানো হয়
আজন্মকাল ওরা সেখানে রয়ে যায়। রক্তের ঘোর পিপাসা কিনা, এমনকি যারা ওদের জাগায় এক সময় ওরা তাদেরকেও মেরে ফেলে। হ্যাঁ, খুবই অশুভ এই সত্তা। কানাঘুষো শুনি এই আতঙ্কেই নাকি যোগিনীদের দলটাই এলাকা ছেড়েছিল। হ্যাঁ, তবে হ্যাঁ, যাওয়ার আগে ওদের মধ্যে কেউ কেউ ও মন্ত্র দিয়ে বেঁধে দিয়েছিল বাড়িটা। তারপরে এতগুলো বছরে আর কিচ্ছুটি ঘটেনি। কিন্তু এখন এই এতদিন পরে এসে আবার কি করে শুরু হলো সেটাই প্রশ্ন। একটু থেমে আমাদের সবার মুখের ওপর দিয়ে একবার ভালো করে চোখ বুলিয়ে নিলেন ভদ্রলোক। আমাদের খাওয়া হয়ে গিয়েছে অনেকক্ষণ, হাত শুকিয়ে আসছিল, তবু উঠলাম না। উত্তেজনায় বুকটা ধরফর করছে আমার। ধরা গলায় বললাম, কেন? কেন কি? ও জেগেছে, মানে এতকাল পরে ওর ফের রক্তের স্বাদ পেয়েছে। যতদিন না ওর টেস্টটা মিটবে ততদিন শিকার করবে ও। প্রথমে ছোটখাটো জন্তু, তারপর জানোয়ার, তারপর একে একে গরু, মোষ, শেষে এক সময়। শেষ কথাটা গিলে ফেললেন প্রহ্লাদ বাবু। হঠাৎই তার মুখখানা কেমন পাংশু দেখাচ্ছে। অদ্ভুত একটা আশঙ্কার কথা মনে করে আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে আসছিল। পবিত্রর সঙ্গে চোখাচোখি হলো একবার। বাকিরাও কি আমার মতো একই কথা ভাবছে? রাতুলি করলো প্রশ্নটা। আচ্ছা প্রহ্লাদ বাবু, এই অপশক্তিগুলোকে মানুষ জাগায় কেন? মানে এত বিপদ জেনেও মানে কেন? মানুষের ধর্মই তো এই। দুনিয়ার সব কিছুকে হাতের মুঠোয় করতে চাই আমরা। এদের বশে আনতে পারলে নাকি সাধকরা মন মর্জি মতো ব্যবহার করতে পারবে এদের, যে কোনো কাজে, যে কোনো। হ্যাঁ, এতে এক ধরনের লোভ, ক্ষমতার লোভ। লোভ অন্ধ করে দেয় মানুষকে। যাকে এসব ভেবে আর কাজ নেই, কপালে যা আছে তাই হবে। তোমরা এখানে নতুন, তাই বলছিলাম একটু সাবধানে থেকো। রাত বিরেতে বাইরে তেমন বেরিয়েও না, বুঝেছ? বলতে বলতেই হঠাৎ কি একটা যেন মনে পড়ে যায় ভদ্রলোকের। বলেন, ভালো কথা, সেদিন রাত্রে বৃষ্টিতে ভিজেছিলে তোমরা? ভেজা জামা কাপড় দেখলাম সেদিন। আমার কান গরম হয়ে উঠল। প্রহ্লাদবাবু কি ব্যাপার কিছু আন্দাজ করতে পেরেছেন? নইলে হঠাৎ এই কথা কেন? অনিমেষ যথাসম্ভব শান্ত স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ, ওই উঠোনে নেমেছিলাম, তখনই একটু। ভিজো না বৃষ্টিতে, শরীর খারাপ করলে আর এক কাণ্ড হবে। ওই দিন রাতে ভালো ঘুম হলো না। অস্বস্তির একটা দুশ্চিন্তা সারাক্ষণ পাক খেয়ে বেড়াতে লাগলো মাথায়। পবিত্র আর অনিমেষকে আড়ালে ডেকে পরদিন জিজ্ঞাসা করলাম কথাটা। হ্যাঁ রে, শুনলি তো কাল প্রহ্লাদবাবুর কথাগুলো? অদ্ভুত লাগছে না? দেখ দেখ, আমরাও যেদিন ওখানে গেলাম আর ঠিক তারপর থেকে এসব শুরু হলো। মাঝে এতগুলো বছর কিচ্ছু ঘটেনি, অথচ তবে কি আমাদের যাওয়াতেই কোনোভাবে আবার ওই। সুদীপ, কি সব আবল তাবল বকছিস তুই? আমাদের জন্য কেন হতে হবে? দীননাথ নেশার ঘোরে অন্ধকারে কি দেখেছে, ছাড় ওসব। শুধু দীননাথ একা নয়, অবয়বটাকে গাঁয়ের অনেকেই দেখেছে। তাছাড়া শুনলি না তখন কাল রাতে কে যেন রাখাল ঘোষের পোষা পায়রাগুলোকে মেরে রেখে গেছে? প্রহ্লাদবাবু এরকম লক্ষণের কথাই কিন্তু বললেন সব। ব্যাপার আমার মোটেই ভালো লাগছে না রে। সুদীপ কিন্তু ভুল বলেনি পবিত্র। মুকুন্দর অবস্থা দেখেছিস? হাতের ঘাটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আরো। জ্বর এসছিল কাল রাতে। কম্পাউন্ডার আর ওষুধ দিতে ভরসা পাচ্ছে না, ডাক্তার দেখাতে হবে। আচ্ছা শোন না, বলছি ফিরে যাই চল। আর আর ভালো লাগছে না এখানে। হ্যাঁ, সেটাই ভালো হবে। ভূত প্রেত আমার তেমন ভয় নেই, কিন্তু বেড়াতে এসে মুকুন্দর একটা কিছু হয়ে গেলে তখন। কিন্তু ফিরতে চাইলেই কি আর ফেরা যায়? যায় না। আমরাও সেদিন ফিরতে পারলাম না। কদিনের টানা বৃষ্টিতে গ্রামের রাস্তাঘাটের অবস্থা ভালো নয়। কোনো রিক্সাওয়ালা যেতে রাজি হলো না। ঘটনাটা ঘটল সেদিন মাঝরাত্রিরে। বিভৎস ঘটনা। ভাবলে এখনো গা শিরশির করে ওঠে।
ওই রাতে আমি মুকুন্দর পাশে শুয়েছিলাম। ঘুম আসছিল না অনেকক্ষণ। দেওয়ালের দিকে পাশ ফিরে শুয়ে আছি। অন্যদিন রাত বাড়লে ঝিঝি পোকা কিংবা শিয়ালের ডাক শোনা যায়, এমনকি গত কয়েকদিন তো বৃষ্টির ঝমঝম শব্দে ঘুমিয়েছি। কাজে আজকের এই নিস্তব্ধতা বড়ই অসহ্য ঠেকতে লাগলো। ঝিম ধরা অসহ্য এক নিস্তব্ধতা। শব্দ বলতে শুধু মুকুন্দর ভারী নিঃশ্বাস আর হঠাৎ হঠাৎ গাছের ভেজা পাতা বেয়ে টুপটাপ বৃষ্টির জল গড়িয়ে পড়ার শব্দ। ঘরটা এমনি অন্ধকার। চৌকাঠের বাইরে শুধু আঁচ কমিয়ে একখানা হ্যারিকেন লণ্ঠন রাখা। ভেজানো দরজার ফাঁক কোলে ওই মৃদু হলদে আভা ঘরময় অদ্ভুত একটা আলো আধারি তৈরি করছে। তা আছি হঠাৎ একটা ছপ ছপ শব্দ কানে এলো। প্রথমটা খুব মিহি। কান পেতে আমি আন্দাজ করবার চেষ্টা করলাম যে ঠিক কিসের শব্দ। ধীরে ধীরে ক্রমশ যেন জোরালো হলো শব্দটা। আশেপাশেই কোথাও থেকে আসছে। অনেকটা থালার ওপর জিভ দিয়ে চাটলে যেরকম শব্দ হয় সেই রকম। ভেজা ভেজা অস্বস্তিকর একটা ছপ ছপ শব্দ। আমার কেমন গা শিরশির করে উঠল। আগে এত অল্পতে ভয় পেতাম না, কিন্তু আজকাল সাহসটা যেন কমে গেছে অনেক। বুকটা দুরু দুরু করতে লাগলো। আমি ভয়ে ভয়ে পাশ ফিরলাম। মুকুন্দ উল্টো দিকে মুখ করে মরার মতো ঘুমোচ্ছে। টের পায়নি। শব্দটা এখন আরো স্পষ্ট, আরো কাছে। ঘরে বেড়াল টেরাল ঢুকলো নাকি? শব্দটা অনেকটা ওই গোছেরই বটে। আমি আবছায়ের মধ্যেই ব্যাপারখানা বোঝবার চেষ্টা করলাম, কিন্তু চোখে পড়ল না কিছু। অথচ আমার নিশ্চিত মনে হচ্ছে শব্দটা খুব কাছেই কোথাও শোনা যাচ্ছে। গা গুলিয়ে ওঠা বিশ্রী ছপ ছপ শব্দটা। কেউ যেন খুব আয়েশ করে চেটে চেটে কিছু খাচ্ছে। এবার সভয়ে আমি বিছানার ওপর উঠে বসলাম। মুকুন্দকে আলতো ঠেলা দিলাম একবার। অঘরে ঘুমোচ্ছে, কোনো হেলদোল নেই। ভাবলাম নেমে দেখি। তবে নামার আগে কি মনে হতে আমি কাত হয়ে শুয়ে থাকা মুকুন্দর ওপর দিয়ে বিছানার নিচটা একবার উকি মারলাম। ছ্যাদ করে উঠল আমার বুকের ভিতরটা। এ কি? হ্যারিকেনের ফিকে আলোতে নিমেষের জন্য যা দেখলাম তা অতি দুঃসাহসী মানুষেরও হৃদস্পন্দন বন্ধ করার জন্য যথেষ্ট। মশারির ফাঁক কোলে মুকুন্দর বা হাতখানা খাটের বাইরে ঝুলছে, আর ওর হাতের সামনে মেঝের ওপর উবু হয়ে বসে কবজির ক্ষতটা থেকে চেটে চেটে রক্ত খাচ্ছে এক বৃদ্ধা। হ্যাঁ, এক বৃদ্ধা। কুচকুচে কালো শরীর, অসম্ভব কোঁচকানো গায়ের চামড়া, আর চোখের জায়গায় দুটো কালচে গর্ত। বৃদ্ধা সাপের মতো কিলবিলে কালচে জিভটা রক্তে ভিজে লাল। গা গুলিয়ে ওঠা বিশ্রী ছপ ছপ শব্দ। ওই শব্দটা তাহলে আমি আর ভাবতে পারলাম না। কি তবে সেই শয়তান যার কথা বলছিলেন প্রহ্লাদ বাবু? এই সেই প্রেত? আতঙ্কে আমার পেটের ভেতরটা খালি হয়ে এলো। মুকুন্দর বেঁকে ওঠা ক্ষতটা রক্তে লালায় মাখামাখি হয়ে সে যে কি বিভৎস দেখাচ্ছে আমি বলে বোঝাতে পারবো না ভায়া। আমার গলা দিয়ে কোনো আওয়াজই বেরোলো না। স্তব্ধ হয়ে পাথরের মতো বসে রইলাম। কি করব কিংবা কি করা উচিত কিছুতেই কিছু বুঝে উঠতে পারলাম না। খানিক পরে একটু ধাতস্থ হয়ে আমি হুড়মুড়িয়ে নামলাম বিছানা থেকে। কিন্তু কোথায় কি? কেউ নেই। সবটা যেইকে সেই। মাথাটা কেমন যেন ঝিমঝিম করে উঠল। তবে কি ভুল দেখলাম? না, ভুল দেখিনি। মুকুন্দের হাতের দিকে চাইতেই আমার মনে হলো আমি ভুল নয়, আমি নির্ভুল। রক্তে লালায় ভিজে ওই ক্ষতটা এখনো ভয়ঙ্কর দেখতে লাগছে। অসম্ভব ভয়ে বাকি রাতটা জেগেই কাটালাম। চোরা একটা আশঙ্কা মনের মধ্যে ঘাই মেরে যেতে লাগলো বারবার। যদিও আবার আসে, কি হবে তখন? মিথ্যে বলবো না, জীবনে আমি কোনো দিন অত ভয় পাইনি, কোনো দিনও না। রাত ভোর হতেই মুকুন্দর অবস্থা আরো খারাপ হলো। জ্বর বেড়ে প্রথমে কিছুক্ষণ প্রলাপ বকলো, আর তারপর এক সময় চুপ মেরে গেল। প্রায় অচৈতন্য অবস্থা। ওর হাতের ক্ষতটার আশেপাশে দেখলাম কেমন কালো কালো ছোপ ছোপ দাগ।
গতকালকেও কিন্তু ছিল না ওগুলো। ভয়ে কথাটা কাউকে বলতে পারিনি, কিন্তু সেই অদ্ভুত দাগগুলো আমার চেনা। সেদিন ওই বাড়ির দেওয়ালে ঠিক এই রকম ছবি আমি দেখেছিলাম, অবিকলেই একরকম। খবর পাঠিয়ে পাশের গ্রাম থেকে ডাক্তার ডাকা হলো। বৃদ্ধ ডাক্তার মুকুন্দর অবস্থা দেখে গম্ভীর হয়ে গেলেন। প্রহ্লাদবাবুও দেখলাম বিচলিত হয়ে পড়েছেন। রাতুল সেই সকাল থেকে ওর মাথায় জলপট্টি দিচ্ছে। মুকুন্দ একটু ভীতু বটে, কিন্তু দুর্বল নয়। এই এতকাল ধরে ওকে চিনি, কই কখনো কোনো অসুখ তো এর আগে ওকে এতটা কাবু করেনি। গ্রামে হাসপাতাল নেই, স্টেশনের ধারে যাও বা একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে, তবে তার অবস্থা তথই বচ। দুপুরের পর পর মুকুন্দর জ্বরটা খানিকটা কমল। প্রহ্লাদবাবু, আপনি একটা গাড়ির ব্যবস্থা করে দিন, আমরা ফিরে যাই। ভদ্রলোকের গলাও চিন্তিত শোনালো। ফিরে যাবে? কিন্তু রাস্তায় কোনো বিপদ আপদ হলে? আকাশের অবস্থা তো ভালো দেখছি না, পথে বৃষ্টি নামলে আর এক মুশকিল। সে কি হয় দেখা যাবে, এইটুকু ঝুঁকি তো নিতেই হবে প্রহ্লাদবাবু। রাতে যদি জ্বর বাড়ে এমনিতেই আর উপায় থাকবে না। শহরে ফিরে ওকে হাসপাতালে নিয়ে যাওয়াটা দরকার। বেশ, এইবেলা বেরিয়ে পড়লে সন্ধ্যার ট্রেনটা ধরতে পারবে। দেখছি আমি কি ব্যবস্থা করা যায়। গাড়ি তো দূর, অনেক খুঁজেও একটা রিক্সা অবধি পাওয়া গেল না। তবে ব্যবস্থা হলো। ছোকরার নাম কালীনাথ, একখানা গরুর গাড়ি আছে ওর কাছে। প্রতি সপ্তাহে ওই গাড়িতে করেই হাটে মালপত্র নিয়ে যায়। ঠিক হলো কালীনাথ তার এই গাড়িতে করেই আমাদের স্টেশন অবধি পৌঁছে দিয়ে আসবে। এখানে বিপদ নিয়ে থেকে যাওয়ার থেকে গরুর গাড়ি ভালো। বৃষ্টি এখনো নামেনি ঠিকই, কিন্তু দলা দলা কালো মেঘে আকাশ খোলা, যে কোনো সময় ঝেঁপে বৃষ্টি নামবে। রাতুল এক হাতে ধরে বসে আছে মুকুন্দকে। জ্বর কমলেও ও কেমন অদ্ভুত একটা ঘোরের মধ্যে। ডাকলে অদ্ভুত লাল চোখ মেলে তাকাচ্ছে শুধু, মুখে কোনো কথা নেই। গ্রাম ছাড়িয়ে অনেকটা এগিয়ে এসেছি আমরা। নিস্তব্ধ শুনশান চারিদিক। গরুর গাড়ির চাকার শব্দটাও কিরকম অদ্ভুত ঠেকছে কানে। পথের দুপাশের ফাঁকা মাঠগুলোতে জল জমেছে। সন্ধ্যার আর বেশি বাকি নেই। আমি ঘড়ি দেখলাম, 6:30 7টায় গাড়ি। আর কতক্ষণ লাগবে কালীনাথ? কালীনাথ মাথা নেড়ে কি যেন একটা বলল, শুনতে পেলাম না। পবিত্র হঠাৎ ছইয়ের বাইরের দিকে ইশারা করলো। কে রে মহিলাটা? বাইরে চাইতেই দেখি সন্ধ্যার আধো অন্ধকার রাস্তায় এক মাঝবয়সী ত্রিলোক হেঁটে আসছে, ঠিক আমাদের গরুর গাড়ির পিছন পিছন। পরনে কালো কাপড়, লম্বা ঘোমটায় মুখখানা ঢাকা। হবে কেউ একটা, তেমন আমল দিলাম না। সন্ধ্যা আরো গাঢ় হয়ে এলো। জল জমা মাঠের ওপর একটা দুটো করে জোনাকি জ্বলতে আরম্ভ করেছে। খানিক পর আবার বাইরেটায় চোখ গেল। এবার কিন্তু বেশ খটকা লাগলো আমার। মহিলাটি তখনও আমাদের পিছু পিছু আসছে, সেই সমান দূরত্বে। এই পবিত্র, আচ্ছা উনি যাচ্ছে কোথায় বলতো? সে তখন থেকে দেখছি। আমি তাই ভাবছি, জানিস, এত জল কাদার মধ্যে গাড়ির চাকা বসে যাচ্ছে আর উনি এরকম অনায়াসে হেঁটে আসছে। দেখ, সন্ধ্যার ঘোলাটে অন্ধকারে মহিলার আবছায়া অবয়বটুকুই দেখা যায় শুধু, কিন্তু তার মধ্যেও ওই হাঁটার ধরন ভারী অদ্ভুত লাগলো আমার। মহিলাটি ঠিক যেন মাটিতে পা ফেলে হাঁটছে না। এই রাস্তায় এতটা মসৃণ ভাবে এক সরল রেখায় মানুষ হাঁটতে পারে না। এ কি সুদীপ? ওই দেখ। পবিত্র আমার হাত খামচে ধরল। ও চেয়ে আছে ঠিক রাস্তার বাঁদিক বরাবর। চোখ সরু করে সেদিকে চাইতেই আমার বুকটা ধক করে উঠল। রাস্তার একদম বাঁদিক ঘেঁষে হাঁটছে আর একজন মাঝবয়সী স্ত্রীলোক। হ্যাঁ, ঠিক তাই। পরনে সেই এক কালো কাপড়, একই হাঁটার ধরন, হুবহু এক চেহারা। তবে এই মহিলাটি আগের জনের মতো ততটা দূরে নয়। ইনি আমাদের গাড়ি থেকে হাত পাঁচেকের দূরত্বে সমান তালে হাঁটছেন। এই মহিলা আবার কোত্থেকে এলো? একটু আগে অবধি তো ছিল না। আমার কেমন গা শিরশির করতে লাগলো। মুকুন্দ তখনও অচেতন।
রাতুলেরও কোনো সাড়া শব্দ নেই। ঘুমিয়ে পড়ল নাকি? অনিমেষ সামনের দিকে ফিরে বসেছে। আমি আর পবিত্র স্তব্ধ হয়ে বাইরে চেয়ে রইলাম। একটা তেঁতুল গাছের পাশ দিয়ে রাস্তাটা মোড় নিল, আর মোড় ঘুরতেই আর একটা চমক। বাঁ দিকের মতো আমাদের গাড়ির ডান দিক ঘেঁষেও হুবহু এক কালো কাপড়ের ঘোমটা টানা মাঝবয়সী মহিলা সমান দূরত্বে হাঁটছে। এবার আমার ভয় হলো, এতগুলো মহিলা কি করে অবিকল একই রকম হয়? যেন একটা মানুষেরই ছায়া এরা। কারোর মুখ দেখা যাচ্ছে না, হাঁটার শব্দ শোনা যায় না, তাদের আবির্ভাব পর্যন্ত টের পাওয়া যায়নি। কারা এরা? নিঃশব্দে সেই তখন থেকে আমাদের গাড়ির পিছন পিছন হাঁটছে। কি মতলব এদের? কি চায় এরা? চোর ডাকাত নয় তো সুদীপ? হয়তো মহিলাদের পোশাক পরে কোনো ফন্দি এঁটেছে। গ্রামের রাস্তাঘাটে রাতে ডাকাতের উপদ্রব হওয়াটা তো অসম্ভব কিছু নয়। পবিত্রর গলা শুনে অনিমেষ আমাদের দিকে একটু ঘন হয়ে এলো। উৎকণ্ঠিত গলায় বললাম, 3 জন আমাদের পিছু পিছু আসছে, বুঝলি? দেখেছি, 2 জন সামনেও আছে। ভয় পাস না, একবার স্টেশনে পৌঁছে গেলে আর চিন্তা নেই। মানে? আমার সারা গায়ে কেমন কাঁটা দিয়ে উঠল। চতুর্দিক থেকে ওরা ঘিরে রেখেছে আমাদের। কারা এরা? এই ফাঁকা মাঠের মধ্যে এলো কোথা থেকে? দূর দূরান্ত অব্দি তো কোনো বাড়িঘর দেখছি না। বলবো, সবটা বলবো, তবে এখন নয়। আপাতত জায়গাটা ভালোই ভালোই পার হতে পারলেই বাঁচি আমি। অনিমেষের গলা শুনেই টের পেলাম ব্যাপারটা কিছুটাও আন্দাজ করতে পেরেছে। নিঃশ্বাস বন্ধ করে বসে রইলাম আমি। কালীনাথ একটা লণ্ঠন জেলে ছইয়ের গায়ে ঝুলিয়ে দিল। গরুগুলোর আচমকা হাঁটার ধরন পরিবর্তনে বেশ বোঝা যায় যে নিরীহ প্রাণীগুলো ভয় পেয়েছে। অনেকক্ষণ থেকেই মুকুন্দ কি সব বিড়বিড় করছে, বুঝলি? ধীর গলায় কথাটা বলেই মুকুন্দর কানের কাছে মুখ নিয়ে গেল রাতুল। মুকুন্দ, এই মুকুন্দ, এই কিছু বলবি? কিরে? মুকুন্দর ঠোঁট জোড়াই সৎ নড়ছে, কিন্তু ওর কথা রাতুল কিছু বুঝতে পারছে বলে মনে হলো না। কিছু একটা বলতে চাইছে ও, স্পষ্ট বুঝতে পারছি না। ও কিছু না, জ্বরের ঘোরে মানুষ এরকম ভুলভাল বকে। আর একটুখানি পথ। অনিমেষ আশ্বাস দেয়। রাতুল কাঁধ ধরে মুকুন্দকে সোজা করে বসালো। ভালো করে শুনবে বলে কানের কাছে আবার মুখ নিয়ে যেতে গেল। ঠিক এমন সময় আচমকা মুকুন্দর সারা শরীর কেঁপে উঠল থরথর করে। চমকে উঠলাম আমরা। ইলেকট্রিক শক খেলে মানুষ যেভাবে কেঁপে ওঠে, ঠিক তেমনই ভাবে কেঁপে উঠল মুকুন্দ। কি হলো রাতুল? রাতুলও হতভম্ব হয়ে গেছে। অনিমেষ ফের কিছু একটা বলতে চাইল, কিন্তু পারল না। তার আগেই আবার কেঁপে উঠল মুকুন্দর সারা শরীরটা। সে কি বিভৎস কাঁপুনি, তবে মুহূর্তের জন্য। নিমেষের মধ্যেই আবার সব স্বাভাবিক, কিন্তু পরক্ষণেই আবার মিনিট কয়েকের ব্যবধানে দমকে দমকে বারবার কেঁপে উঠতে লাগলো মুকুন্দ। ছইয়ের ভেতরে ওকে ধরে রাখতে রীতিমতো বেগ পেতে হচ্ছে রাতুলকে। উপায়ন্তর না দেখে পবিত্র জাপটে ধরে বসলো মুকুন্দকে। কিন্তু কি ভয়ানক! 2 মানুষ মিলেও ওই রোগা শীর্ণ শরীরটাকে সামলাতে পারছে না কিছুতেই। যেন কোনো অমানসিক শক্তি ভর করেছে আজ ওর ওপর। মুকুন্দ তখনও জ্ঞানহীন। পলকের জন্য একবার অসাড় হয়ে পড়ছে শরীরটা। পরক্ষণেই ফের ওই রক্ত জল করা কাঁপুনি। গোটা গাড়িটা দুলে দুলে উঠতে লাগলো বারবার। অনিমেষ হেঁকে উঠল। কালীনাথ আর কতটা? কোলাহল, উত্তেজনা, উদ্বেগের আড়ালে কালীনাথের উত্তর চাপা পড়ে গেল। ছুঁয়ের ভেতরেই কোনো মতে চিৎ করে শোয়ালাম মুকুন্দকে। চোখ উল্টে হা করে নিঃশ্বাস নিতে লাগলো মুকুন্দ। ভয়ে আমার হাত পা ক্রমশ ঠান্ডা হয়ে এলো। আজ স্টেশন পৌঁছতে এতটা সময় লাগছে কেন? কথাখানা যেই না ভেবেছি অমনি গাড়িটা থমকে দাঁড়িয়ে পড়ল। না, স্টেশনে আমরা পৌঁছোইনি। মাঝ রাস্তাতেই দাঁড়িয়েছে গাড়িটা। আশেপাশে যতদূর চোখ যায় খুটখুটে কালো অন্ধকার। লণ্ঠনের মিটমিটে আলোটা ভরসার বদলে মনে ভয় জাগায়। কি হলো কালীনাথ, দাঁড়ালে কেন? বলতে বলতেই আমি সামনের দিকে চাইলাম, আর চাইতেই যে দৃশ্য চোখে পড়ল তাতে আমার শিরদাঁড়া বেয়ে একটা হিমেল শিহরণ খেলে গেল যেন। রাস্তার ওপর দলে দলে এসে দাঁড়িয়েছে কালো কাপড়ে ঘোমটা টানা মাঝ বয়সী স্ত্রীলোকেরা। 1 জন 2 জন নয়, দলে দলে অসংখ্য, পিঁপড়ের মতো গোটা রাস্তা জুড়ে দাঁড়িয়ে ওরা।
ওদের মাথায় মাথায় অন্ধকার আরো যেন ঘন হয়ে এসেছে। প্রত্যেকে সেই একই পোশাক, একই দাঁড়ানোর ভঙ্গি। গরুগুলো ভয় পেয়ে ছটফট করতে লাগলো। কে আপনারা? কি চাই? গলায় যথাসম্ভব সাহস এনে পবিত্র কথাটা বলল বটে, কিন্তু এই শুনশান ফাঁকা মাঠে কেমন ফাঁপা শোনালো ওর গলাটা। ওরা কিন্তু নির্বিকার, কথাও বলল না, রাস্তা থেকে সরে গিয়ে আমাদের পথও করে দিল না। মুকুন্দর শরীরটা আবার বিভৎস ঝাঁকুনি দিয়ে উঠল। আর ঠিক তখনই ঘটল ঘটনাটা। ছইয়ের গায়ে ঝোলানো লণ্ঠনখানা মাটিতে পড়ে ঝনঝন শব্দে ভেঙে গেল। চোখে অন্ধকার দেখলাম আমরা। কালীনাথ তৎপর লোক, সঙ্গে সঙ্গেই ফস করে দেশলাই চালল। তাতেই দেখা গেল মুকুন্দ উবু হয়ে উঠে বসেছে ছইয়ের ভিতর। হাঁটুর উপর কনুই রেখে ত্রস্ত চোখে চারপাশে চাইছেও। এর মধ্যেই ওর জ্ঞান ফিরে এলো নাকি? না, ওর চোখের দৃষ্টি দেখলেই বোঝা যায় এখনো ঠিক সচেতনও নয়। ঘোলাটে আধ বোঝা ঝিমধরা চোখ, যেন জাদু বলে কেউ নিয়ন্ত্রণ করছে ওকে। ধৈর্যরা নড়ে উঠল ওর। রক্ত চাই, রক্ত। আমায় আমায় যেতে হবে, যে রক্তের খোঁজে যেতে হবে। নিজের কানকে যেন বিশ্বাস হলো না। আমি কি ভুল শুনলাম? কর্কশ মেয়েলি কথাগুলো মুকুন্দর গলা থেকেই আসছে। খুব তেষ্টা পেয়েছে, খুব রক্তের তেষ্টা। দিবি? তোরা রক্ত দিবি? হ্যাঁ হ্যাঁ, দে 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 দে, রক্ত দে আমায়, দে দে। হাতটা সামনের দিকে তুলে বিভৎস একটা ভঙ্গি করলো মুকুন্দ। ভয়ে ছইয়ের গায়ে সিটিয়ে গেলাম আমরা। ঘাড় কাত করে আমাদের সবার দিকে একবার চাইলো, আর বড় মুহূর্তেই আমাদের চমকে দিয়ে মুকুন্দ লাফিয়ে পড়লো গাড়ি থেকে। মুকুন্দ, আরে মুকুন্দ, করছিস কি? চিৎকার করে উঠবার সময়টা হয়তো পাইনি, তার আগেই ঘোমটা টানা মহিলাদের ভিড়টায় মিশে গেল সে। একটা দেশলাই কাঠে যতক্ষণ জ্বলে, ঠিক সেই কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটলো ঘটনাগুলো। পরপর এত তাড়াতাড়ি ঘটলো যে বাধা দেওয়া তো দূর, আমরা নড়বার সুযোগটুকু অবধি পেলাম না। মাথা কাজ করছিল না আমার। এতক্ষণ জ্বরের ঘোরে প্রায় অচেতন হয়ে পড়ে থাকা মুকুন্দ হঠাৎ চোখের পলকে সজাগ হয়ে উঠল কি করে? আর যদিও বা তাই হয়ে থাকে, তবে ওরকম বাইরে লাফ দিল কেন? জ্বরে ছেলেটার মাথা খারাপ হয়ে গেল নাকি? ধাক্কাটা সামলে উঠতে মিনিট খানেক সময় লাগলো আমাদের। তারপরেই ফের দেশলাই জ্বালালো কালীনাথ। হে কি! অজান্তেই আমার ঠোঁট থেকে বেরিয়ে এলো কথাটা। অজান্তেই বললাম আমি। অবাক বিস্ময় স্তব্ধ হয়ে দেখলাম খাঁ খাঁ করছে রাস্তাটা। যত দূর চোখ চায় কেউ কোথাও নেই, না মুকুন্দ, না ওই ঘোমটা টানা স্ত্রীলোকেরা, কেউ না। চারিদিকে নীরব হয়ে রয়েছে দলা পাকানো ঘন অন্ধকার। একটা জনপ্রাণীর চিহ্ন পর্যন্ত নেই সেখানে। এইটুকু সময়ের মধ্যে এতগুলো মানুষ গেল কোথায়? আশেপাশে আদিগন্ত ফাঁকা মাঠ, কোথাও যে গিয়ে লুকিয়ে পড়বে এমন জায়গাও তো নেই। তবে কি একই বাতাসে মিলিয়ে যাওয়া বলে? বিশ্বাস করতে মন সায় দেয় না, কিন্তু নিজের চোখে যা দেখছি তাকে মিথ্যে বলি কি করে? রাতুল ছইয়ের ধার বেয়ে ঝুঁকে মুকুন্দর নাম ধরে ডাকাডাকি করতে লাগলো, একবার, দুবার, তিনবার, কিন্তু কোনো উত্তর এলো না। শুনশান রাতের বাতাসে আমাদের গলার আওয়াজ নিজেদের কাছেই কেমন ভৌতিক শোনাতে লাগলো। কতক্ষণ যেভাবে চিৎকার করে মুকুন্দকে ডেকেছিলাম মনে পড়ে না। কেমন যেন একটা ঘোর লাগা নেশার মধ্যে ছিলাম তখন। শেষমেশ মুকুন্দর কোনো সাড়া শব্দ না পেয়ে পবিত্র চিৎকার করে উঠে লাফিয়ে নিচে নামতেই যাচ্ছিল, অনিমেষ ওর কাঁধ চাপড়ে ধরল। আমাদের মধ্যে একমাত্র অনিমেষই তখন শান্ত, ধীর। নামিস না, নামিস না পবিত্র, আড়ালেই কোথাও ওঁত পেতে আছে ওরা, নামলে আর উপায় থাকবে না। নামবো না মানে? মুকুন্দ? মুকুন্দকে ওরা নিয়ে যেতেই, আগে হোক বা পরে, ওর রক্তেই শয়তান জেগেছে আবার। হাজার চেষ্টা করলেও আমরা ওকে বাঁচাতে পারতাম না। কিরকম অদ্ভুত একটা অনুভূতি হলো আমার। ঠিক ভয় নয়, অবর্ণনীয় একটা অনুভূতি। আমি ঠিক বলে বোঝাতে পারবো না। বিহবল রাতুল স্তব্ধ হয়ে বসে রইল, কোনো কথা বলল না।
কিছুক্ষণ অনিমেষের সঙ্গে তর্কাতর্কি হলো পবিত্র, কিন্তু শেষমেশ অনিমেষের ইশারায় কালীনাথ গাড়ি চালিয়ে দিল। আমরা দাঁড়ালাম না ওখানে, গাড়ি থেকে নামলাম না পর্যন্ত। অদৃশ্যের হাতেই মুকুন্দকে ছেড়ে রেখে এলাম। সুদীপদা একটা দীর্ঘশ্বাস ফেলে থামল। বিষণ্ণতা আর হতাশা থমথম করছে মুখে। আমি উত্তেজনা চাপতে না পেরে বলেই ফেললাম, চলে এলে? কোথায় গেল লোকটা, খুঁজলে না আর? এই আক্ষেপে আজও আমার রাতে ঘুম হয় না জানিস। প্রতি মুহূর্তে, প্রত্যেকটা নিমেষে আমার মনে হয় যদি সে রাতে আমরা জায়গাটা তন্ন তন্ন করে খুঁজতাম, হয়তো হয়তো পাওয়া যেত মুকুন্দকে, হয়তো আশেপাশেই ছিল। কিন্তু অনিমেষই কথা বিশ্বাস করে না। ওর ধারণা ওই ঘোমটা টানা মহিলাদের দলটা আর কেউ নয়, বরং পিসিমার লেখা সেই যোগিনীরা, যারা জাগিয়েছিল ওই শয়তানকে। প্রহ্লাদবাবু সবটা জানতেন না, কিংবা জানলেও বলেননি। ওই যোগিনীদের দল গ্রাম ছেড়ে পালিয়ে যায়নি, ওরা মারা পড়েছিল ওই প্রেতের হাতে, যাদের রক্ত দিয়ে এই অশুভ শক্তিকে জাগানো হয়। প্রেত তাদের বলি নেয়। বহুদিন বন্দি থাকবার পর সে রাতে মুকুন্দর রক্ত পেয়ে জেগে উঠেছিল ওই শয়তান। মুকুন্দকেও নিতই, আমরা সঙ্গে থাকলেও নিত, না থাকলেও নিত। যোগিনীদের মুক্তি না পাওয়া অশরীরী আত্মারা দল বেঁধে এসছিল মুকুন্দকে নিতে। দেখিসনি ওদের উল্লাস? ওকে তখন খুঁজতে নামলে উল্টে আমাদের বিপদ বাড়ত, বই কমতো না। আর খুঁজে পেলেও ওকে বাঁচাতে পারতাম বলে তো মনে হয় না আমার। আরো কত কিছু সব বলেও আমার শুনতে ভালো লাগে না। এই অনিমেষ ছেলেটার যে মন বলতে কিছু নেই আমি এখন বুঝি। তুই বল, ফল না হওয়ার ভয়ে কি চেষ্টা ছেড়ে দেওয়া চলে? এই আক্ষেপ, এই অনুশোচনা রোজ রাতের অন্ধকারে আমার ভেতরটা পুড়িয়ে ছারখার করে দেয়। এই শয়তানের গল্প, ওই যোগিনীদের দল, সবটা মিথ্যে মনে হয় আমার। সত্যি শুধু একটাই, আমি খুঁজতে যাইনি মুকুন্দকে। মৃত্যুর মুখে ওকে একা ফেলে আমি চলে এসেছিলাম। অনিমেষ ওকে খুঁজতে চাইনি, ঠিক আছে, আমি তো অন্তত নামতে পারতাম। কেন নামলাম না আমি? কেন? পাগলের মতো চিৎকার করে ওঠে সুদীপদা। দুহাতে মাথার চুল টেনে ছিঁড়তে চায়। আমি চুপ করেই রইলাম। কি বলা উচিত আমার? কি বা বলতাম? এটাই তোকে বলছিলাম ওরু, বন্ধুর জন্য সবাই প্রাণ দিতে পারে না, আমরা পারিনি, কিন্তু মুকুন্দ পেরেছে। বলিদান দিয়েছে নিজেকে, বলিদান দিয়েছে। আজকাল ও মাঝে মাঝে আমার স্বপ্নে আসে জানিস। কিছু বলে না, শুধু চেয়ে থাকে। কিন্তু হয়তো খুব একা, ও ভীষণ একা। আমায় যেতে হবে ওর কাছে। দেরি করাটা ঠিক হবে না। না, বহুদিন একা আছে ও, বহুদিন একা আছে, বহুদিন একা আছে ও। শুনলেন মৃন্ময় দেবনাথের কলমে নিশিপুরের পোড়ো বাড়ি। গল্পটির প্রথম কথক দীপম, দ্বিতীয় কথক শুভ, সুদীপ্তার চরিত্রে আমি ইভান, পিসি প্রথম বৃদ্ধা পিশাচিনী ও ভিখারিণীর চরিত্রে বর্ষা, প্রহ্লাদের চরিত্রে শুভদীপ,
অনিমেষ ও বৃদ্ধের চরিত্রে সৌরভ, মুকুন্দ ও দীননাথের চরিত্রে নীল, পবিত্র ও রাতুলের চরিত্রে দীপম ও কৌস্তব, শব্দ সংযোজনে মলয়, আবহে অভিষেক পাটোয়ারি, ভিডিও এডিটিংয়ে মলয়, গল্পের স্ক্রিপ্টিং, পোস্টার ডিজাইন ও সমগ্র পরিকল্পনায় সৌম্যদীপ। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন কোনো গল্পের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন। শুভরাত্রি।